আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সব অনেক বেশি ভালো আছো। আমাদের এইচএসসি 25-26 সেশনের যে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা কিন্তু আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো তোমরা সবাই এতদিন মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো। তো অনেকেই ভাইয়ের কাছে পড়ছো, অনেকে ভাইয়ের কাছে পড়তে পারো নাই। তো সকলের জন্যই ভাইয়া নিয়ে আসছি মেডিকেল কেমিস্ট্রি 30 মিনিট রিক্যাপ ক্লাস। এই ক্লাসগুলোতে আমরা ভাইয়া যখন একটা চ্যাপ্টার পড়তে যাই, সব কিন্তু আমাদের শেষ মোমেন্টে পড়তে হয় না। যেই যেই জিনিসগুলো থেকে আসলে পরীক্ষাতে বেশি কোয়েশ্চেন আসতে পারে মেডিকেল কিংবা ডেন্টালে, কোয়েশ্চেনগুলো কিভাবে আসতে পারে না আসতে পারে, বিগত বছরগুলোতে কিভাবে আসছে, এই সব অ্যানালাইসিস করে কিন্তু আমাদেরকে রিভিশনটা দিতে হয়। এখন এই কাজটা করতে গেলে তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হইতো। কারো ক্ষেত্রে তোমরা চিন্তাটা করতে পারতা, কেউ হয়তো চিন্তা না করে অগত্যা বইটা নিয়ে পড়তে বসতা, এন্ড দেখা যেত অনেকটা সময় তোমার পার হয়ে যেত। তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার একটা চ্যাপ্টার পড়তে, সেক্ষেত্রে দেখতে তোমার 2 ঘন্টা চলে গেছে। তখন তুমি মেসেজ করতে যে ভাইয়া আমি একটা চ্যাপ্টার রিভাইজ করতে গেলে আমার প্রচুর সময় লাগতেছে, আমি কি করতে পারি? সো এই ঝামেলা থেকে মুক্ত করতেই ভাই কিন্তু শর্টলি বই থেকে তোমাদেরকে দেখিয়ে দিব যে ভাই কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারে কি কি পড়তে হবে, কিভাবে কোশ্চেন আসছে, এন্ড তুমি কিভাবে শর্টলি পুরো জিনিসটাকে রিভাইজ করবা। যখন তুমি পরীক্ষা দিতে যাবা তার আগে কোন কোন পেজগুলোকে মাস্ট চোখ বুলায় যাবা, কোন জায়গাগুলো বেসিক দিয়েই পড়া সম্ভব অথবা বেসিক থেকেই পরীক্ষাতে আনসার করা সম্ভব। যেমন ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি, এইটার জন্য কিন্তু কোনো কিছু মুখস্থ রাখতে হয় না। তোমরা জানো একটা টেকনিক আছে যে ভাইয়া যেই সব পদার্থের ভিতরে বা কেমিক্যাল সাবস্টেন্সে সি আছে সেগুলো নর্মালি প্রাইমারি হয় HCl বাদ দিয়ে। তো এখন এটার জন্য তুমি কি ঠাড়ায় প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের 120টা এক্সাম্পল মুখস্থ করবা? উত্তর হচ্ছে না। ওই টেকনিক দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। সো কিছু জিনিস আছে টেকনিক দিয়ে বেসিক কনসেপ্ট থেকে অ্যান্সার করা যায়, আর কিছু জিনিস তোমাকে TM ঠাডা মুখস্থ করতে হবে। সো সেগুলোও ভাই সবকিছু বলবো যে কোনটা কিভাবে পরীক্ষার হলে অ্যাপ্রোচ করতে হবে। কিছু ম্যানোমনিক বলবো যে ভাইয়া এই জিনিসগুলো আসলে এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো বা এইভাবে মনে রাখতে পারো, এভাবে চিন্তা করলে সহজ হবে। সো এইসব জিনিসপাতি নিয়ে আলোচনা হবে আমাদের এই সিরিজে। সো ওয়েলকাম টু আওয়ার 30 মিনিট মেডিকেল কেমিস্ট্রি রিক্যাপ সিরিজে, যেখানে আজকে আমরা প্রথমেই আলোচনা করব ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা। সো আমি আছি এই সিরিজ তোমাদের সাথে, তোমাদের শান্ত ভাইয়া। চলো আমরা আর কথা না বাড়ে ডিরেক্ট হচ্ছে এই সিরিজটা শুরু করি। সো প্রথমেই আমাদের এই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ভাই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারে তুমি যদি মানে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক গুলো দেখো, তাহলে সেগুলো কি দেখো। এখানে শুরুর দিকে কি কি আছে, যেমন এখানে অনেক কিছু আছে আমাদের জন্য একটু উপকার করবে। কিন্তু দেখো বলতেছে এখানে ল্যাবরেটরি নিরাপত্তা বিধি দেওয়া আছে, এখানে ভিতরে মাস্ক নিয়ে আলোচনা করা আছে, গ্লাভস নিয়ে আলোচনা করা আছে। তোমরা জানো তার ভিতরে আমাদের গ্লাভসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাস্ক থেকে কি আসবে আমি বলবো, ঠিক আছে। গ্লাস যন্ত্রপাতি, এই গ্লাস যন্ত্রপাতির ভিতরে আমাদের এই যে ল্যাবরেটরি আমরা বিভিন্ন ধরনের যে গ্লাস যন্ত্রপাতি ব্যবহার করি, সেগুলার থেকে কিছু কিছু স্পেশাল ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। গ্লাস নিয়ে আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারটাতে। যদিও গ্লাস নিয়ে তোমরা সব থেকে বেশি পড়াশোনা করবে অর্থনৈতিক রসায়নে, তারপরে এখানে কিন্তু আলোচনা করা আছে ছোট্ট করে। ভাইয়া আমাদের এরপরে বিভিন্ন আয়তনিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে হবে, যেটা আমরা টাইট্রেশন ইউজ করি। আমাদেরকে এরপরে দেখো টাইট্রেশন নিয়ে আলোচনা করতে হবে। ল্যাবরেটরির যেসব কেমিক্যাল পদার্থগুলো আছে এগুলোকে আমাদের মাপতে হবে, অর্থাৎ ব্যালেন্স নিয়ে আলোচনা করতে হবে। সেখানে রাইডার ধ্রুবক বলে একটা কনসেপ্ট আছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্যের যে ব্যবহার, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বা ক্ষতিকর দিক, হ্যাজার্ড সিম্বল, এন্ড বিভিন্ন বিষাক্ত পদার্থের বিপরীতে বিভিন্ন আমরা চাইলে বিষাক্ত কম যেটা এরকম কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। তোমরা যেমন জানো বেনজিনের বদলে আমরা টলুইন ব্যবহার করি, সেটার কথা বলতেছি এই টপিকটা। এন্ড লাস্টের দিকে আসে ভাইয়া আমাদের বিভিন্ন বিশ্লেষণ পদ্ধতি, সেমি মাইক্রো, ম্যাক্রো এন্ড মাইক্রো। সো এই জিনিসটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, আমি এসিটা অন করে দিই, খুব গরম লাগতেছে। সো এই জিনিসটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা সাজানো, তাহলে চলো আমরা দেখি। সো প্রথমেই আমাদেরকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটাতে, ঠিক আছে, শুরুতে কই যেতে হবে ভাই, এখানে অনেক কথা লেখা আছে। হ্যাঁ এখন তুমি জানো যে এগুলো আমি কোথাও থামবো না, কারণ এখন আমরা রিভাইজ করতেছি। আমরা এখন রিভাইজ দিব, আমরা এগুলা কিছুই দেখবো না। আমরা শুরুতেই কই চলে যাবো ভাই, দেখো এই গ্লাভস সেকশনটাতে। গ্লাভস সেকশনটাতে গেলেই দেখবে আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই। তোমরা যারা আছো যে ভাই এই ক্লাসটা করলেই কি আগে জীবনে না পড়লে বড় হবে কিনা, আমি কিন্তু সেটা পড়াইতে আসি নাই। আমি তোমাকে দেখাচ্ছি কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে তুমি চাইলে সহজে জিনিসটাকে কপ আপ করতে পারো। দেখো ভাই এই যে গ্লাভস যেটা আছে, গ্লাভসের ভিতরে অনেকগুলো গ্লাভস আছে ভাই। কতগুলো দেখো, কয়টা আছে তুমি গুনো। এখানে নাইট্রাইল গ্লাভস আছে, এখানে জিটেক্স গ্লাভস আছে, এখানে ল্যাটেক্স গ্লাভস আছে, এখানে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের গ্লাভস আছে, এখানে নিউট্রিল গ্লাভস আছে এবং প্রাকৃতিক রাবার গ্লাভস আছে। দ্যাট মিন্স 6টা গ্লাভস আছে। ভাইয়া সবগুলার প্রত্যেকটা লাইন কি মনে রাখা সম্ভব? উত্তর হচ্ছে না। দেখো প্রত্যেকটা গ্লাভস সম্পর্কে কি জানবা ভাইয়া, কোনটার কারণে অ্যালার্জি হইতে পারে। হ্যাঁ অ্যালার্জি কেন হয় এটা একটু বুঝো ভাইয়া।
যদি কোনো গ্লাভসে প্রোটিন উপাদান থাকে তাইলে হাতে অ্যালার্জি হইতে পারে। এখন নর্মাল যারা প্রাকৃতিক গ্লাভস, ঠিক আছে, এগুলোর ভিতরে তো প্রোটিন থাকে। তো মনে রাখবা যেগুলোর ভিতরে প্রাকৃতিক উপাদান আছে, কেমিক্যাল উপাদান না, প্রাকৃতিক উপাদান যেমন রাবার, এগুলা যাদের ভিতরে আছে তাদের ভিতরে প্রোটিন আছে। প্রোটিন আছে মানে চুলকানি হবে। দেখছো ট্রিক্সটা, দেখছো? আমি যদি একটু বেসিক থেকে পড়ি যে ভাই চুলকানি কেন হয়, প্রোটিন থাকলে। প্রোটিন কার ভিতরে থাকে? প্রাকৃতিক গ্লাভসের ভিতরে। তার মানে যেগুলো কেমিক্যাল গ্লাভস না সেগুলো হাতে দিলে কি হবে না? হ্যাঁ, চুলকাবে না। কিরকম? যেমন হ্যাঁ নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস কি দিয়ে তৈরি? অ্যাক্রাইলোনাইট্রাইল। এটা কি? এটা হচ্ছে ভাই একটা কেমিক্যাল কম্পাউন্ড CH2CHCl। তাহলে এইটা দিলে কি হাতে কোনো অ্যালার্জি হবে? উত্তর হচ্ছে না, কারণ এর ভিতরে কি নাই? কোনো প্রোটিন উপাদান নাই। ব্যাপারটা বুঝছো? সেকেন্ড একটা বিষয়, ভাইয়া কোনটা বৈদ্যুতিক প্রতিরোধক? এখানে তো অনেকগুলো আছে। মনে রাখবা যেগুলাই প্রাকৃতিক নরমালি সেগুলাই কি হবে? বৈদ্যুতিক প্রতিরোধক। এভাবে মনে রাখা যায়। আর থার্ড জিনিস যে জানতেই হবে সেটা হচ্ছে ভাইয়া কোনটা কখন ব্যবহার করব। এখন দেখো অনেক কিছু লেখা আছে ভাইয়া, ক্ষয়কারী এলিমেন্টের ভিতরে 2টা গ্লাভস দেওয়া আছে, ভাইয়া আমাদের অমুক তমুক অনেক কিছু বলা আছে, বাট আমি কি সব পড়বো? উত্তর হচ্ছে না। দেখো কিওয়ার্ড গুলো বোঝার চেষ্টা করো। নাইট্রাইল গ্লাভস ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহার করা হয়, এটা হচ্ছে ওর কিওয়ার্ড। এবং হাজারি স্যার নিজে ইচ্ছা করে কালো করে দিয়েছে। দ্যাট মিন্স তোমাকে এটা জানতে হবে যে ল্যাবরেটরির প্রধান গ্লাভস হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এখন এই যে এগুলো তুমি সাইড ওয়াইজ জানবা যে অ্যাসিড, ক্ষার, ক্ষয়কারী দ্রবণ, বাট ওর মেইন কন্টেন্টটা এটা যে ল্যাবরেটরিতে প্রধানত এই 6টা গ্লাভসের ভিতরে নাইট্রাইল গ্লাভসটা ব্যবহার করা হয়। এন্ড তুমি দেখো যে ও কই থেকে তৈরি? ভাই সংশ্লেষিত রাবার অ্যাক্রাইলো নাইট্রাইল থেকে তৈরি, বাস। এন্ড বিউটাডাই ইন এর কোপলিমার। সো ওর ইনফরমেশনটা জানলাম, কোথায় ব্যবহার করা হয়, ওর স্পেশালিটি কি, শেষ। হ্যাঁ, আমি যখন জিটেক্স গ্লাভস পড়বো ওর স্পেশালিটি কি দেখবা? ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে। তাহলে এই দেখো তুমি একটা মিল করে ফেলতেছো, জিটেক্সে জ আছে, জ্বলন্ত বস্তুতে জ আছে, দ্যাট মিন্স ছোটখাটো জ্বলন্ত বস্তু জিটেক্স গ্লাভস, শেষ। ওর ব্যবহার পড়ছি। সেকেন্ড দেখো ওর ভিতরে কি আছে ভাই? ওর ভিতরে আছে বিভিন্ন ফাইবার কাজ দ্বারা উই লাইনিং করা বা নাইট্রাইল আস্তরণযুক্ত আরামদায়ক গ্লাভস। এবং এই জিটেক্স গ্লাভস তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয়। এই দেখো আমি মেইন কিওয়ার্ড গুলো পড়বো ভাই, লেখা তো আছে অনেক কিছু। ল্যাটেক্স গ্লাভস, তো সেম ভাবে যে ল্যাটেক্স গ্লাভস কখন ব্যবহার করবো? চামড়ায় ক্ষয় এবং জ্বালা সৃষ্টিকারী পদার্থ। এইভাবে তোমাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে ভাই কোন লাইনটা না পড়লেই না। তুমি অ্যাজ এ টিচার হিসেবে নিজেকে চিন্তা করবা যে ভাই আমি টিচার, আমি কোশ্চেন করতেছি, কোথা থেকে আমি কোশ্চেনটা দিতে পারি। তাইলেই দেখবা তুমি বুঝবা যে ভাই কোন লাইনটা দেখতে হবে। সো এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা কি এভাবে পড়বো? হচ্ছে না। এই যে আমার হাতে ধরো বইটা আছে, আমার হাতে তো বইটা নাই, ধরো আমার হাতে এই পেজটা আছে, ধরো এটা হচ্ছে আমার বইটা। তো আমি এখন যখন রিভাইজ করতেছি, আমাকে তো 30 মিনিটের ভিতরে সব রিভাইজ করতে হবে। আমি কি হচ্ছে এখন এভাবে পড়বো? আচ্ছা নাইট্রাইল গ্লাভসে কি থাকে? একটু ফাস্ট নাইট্রাইল গ্লাভসের ভিতরে প্রধানত নাইট্রাইল গ্লাভস ব্যবহার করে। নাইট্রাইল গ্লাভসের ভিতরে অ্যাক্রিলাইটের ভিতরে পরিবার থাকে। আমি যখন রিভাইজ দিচ্ছি দেখো 30 মিনিটের ভিতরে 25 মিনিটের ভিতরে অনেক বড় বড় চ্যাপ্টার আছে, আমাকে প্রায় 100-150 পেজ কভার করতে হবে। তখন আমি এভাবে আস্তে আস্তে পড়ে লাভ নেই, আমি এগুলো পড়ছি কিন্তু জাস্ট আমার ব্রেইনটাকে একটা রিমাইন্ডার দেবো, একটু ফাস্ট যতটুকু তোমার পক্ষে সম্ভব। আবার কিছু বলতেছো কিছুই বুঝতেছো না, তোমার ব্রেইনও কিছু শুনতেছে না, নাহলে কিন্তু কিছু মাথায় রাখবে না। ঠিক আছে, জাস্ট যতটুকু না বললেই না যে ভাই এইটা আচ্ছা নাইট্রাইল গ্লাভস এটা এইভাবে খালি ব্রেনটাকে একটু করে জাস্ট ট্রেন করো যে এই যে মনে রাখিস এক্সাম আসতে যেন দিতে পারো। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে প্রসেস। তো এইভাবে তোমার হচ্ছে দেখবা। আর গ্লাভসটাকে কেমনে দেখবো ভাই? জাস্ট কি দিয়ে তৈরি, কাজটা কি, এন্ড স্পেশাল কোনো ইনফরমেশন আছে কিনা। যেমন দেখো তোমার জিটেক্স গ্লাভসটা তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয়। ল্যাটেক্স গ্লাভসের প্রধান মানে বৈশিষ্ট্য কি জানো? দেখো এটা প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি। তাহলে কোশ্চেন আসতে পারে প্রাকৃতিক রাবার থেকে গ্লাভস তৈরি নিচের কোনটি? অ্যাক্রাইলোনাইট্রাইল গ্লাভস, জিটেক্স গ্লাভস, পিভিসি গ্লাভস না ল্যাটেক্স গ্লাভস? তখন চিন্তা হবে যে ভাই প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি, ল্যাটেক্স। ঠিক আছে, আর যেহেতু প্রাকৃতিক রাবার আছে, দ্যাট মিন্স প্রোটিন আছে, মানে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এই যে তোমাদের শুরুতেই বলে ফেলছি, সেগুলো হচ্ছে বেসিক। বুঝছো? কিছু জিনিস বেসিক অ্যান্সার করে দেয়, কিছু জিনিস ছাড়াই মুখস্থ করতে হয়। বুঝছো? আর প্রাকৃতিক মানে সেগুলা কি করবে? বৈদ্যুতিক শক রোধ করবে। সেইগুলো আসলে না এমনি মনে রাখা যায়। বুঝছো? এগুলো যদি মানে ডিটেলস ক্লাস থাকতো তাহলে বোঝানো যাইতো। আচ্ছা, সেরকম প্রত্যেকটা সম্পর্কে। ভাই নিউক্লিয়ন গ্যাস কখন? যখন দেখো তেল জাতীয় পদার্থ, ভাই ক্ষয়কারক এখানেও আছে, ভাই ক্ষয়কারক তো এখানেও আছে, আরো এখানেও আছে ক্ষয়কারী। ঠিক আছে, এখন কোনটা দিব ভাই? তুমি ওর স্পেশাল ইনফরমেশনটা দেখো। তেল জাতীয় পদার্থ এবং জৈব দাবক নিয়ে কাজ করার সময় নিউক্লিয়ন গ্যাস, তো স্পেশাল ইনফরমেশনটা পড়ো, ইউনিক কোন ব্যবহারটা আছে সেটা পড়ো। বুঝতে পারছো? আচ্ছা, সো যে বলতেছে এইসব পদার্থ নিয়ে কাজ করার সময় ল্যাবরেটরিতে নিউক্লিয়ন গ্লাভস ব্যবহার করা তোমার হচ্ছে যাবে। আচ্ছা, এবার আসো মার্কস থেকে একটা জিনিস ভাই, যখন এসব গ্যাস নির্গত হবে, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, H2S, সালফার ডাইঅক্সাইড, তখন মার্কস পড়বো, শেষ। অথবা আরেকটা কোশ্চেন আসবে, ভাই এসব গ্যাস মানে কি? আমাদের নরমালি যেই তোমার পদার্থটা সবার আগে গ্যাস হইতে চাই তাদেরকে আমরা বলি উদ্দায়ী বস্তু। কি বলি ভাই? উদ্দায়ী বস্তু। কোন একটা এলিমেন্ট কত দ্রুত গ্যাস হয় এই ধর্মটাকে বলা হয় উদ্দায়িতা বা ভোলাটিলিটি। এটা যার বেশি তার তোমার হচ্ছে আমরা বলি উদ্দায়িতা বেশি, সে দ্রুত গ্যাস হবে।
এন্ড এই যে গ্যাসীয় উপাদানগুলো এগুলো আমাদের নাক মুখ দিয়ে যাবে, তাই আমাদের তখন কি করতে হবে, মাস্ক পরতে হবে। সো এই কোশ্চেনটা আসছিল যে যখন আমরা কি করি ভাই, উদ্যায়ী বস্তু নিয়ে কাজ করি, তখন আমাদেরকে কি পড়তে হবে, মাস্ক পরতে হবে। সো আসছে যে মাস্ক কখন ব্যবহার করতে হয়, যখন উদ্যায়ী বস্তু নিয়ে কাজ করব, যেটা কি হইতে পারে, সহজেই গ্যাস হইতে পারে, কারণ এই যে এরা সহজেই কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। শেষ। তো আমাদের শুরুর দিকের পার্টটা শেষ। এবার আসো যে ভাই ল্যাবরেটরিতে এই শিক্ষার্থীদের কর্মকাণ্ড করণীয় গেলে তোমার পড়া দরকার নেই, যে ভাই তুমি হচ্ছে ডেস্কের উপরে এগুলো রাখবা না, ধুয়ে রাখবা, এসব পড়ার এখন কোনো টাইম নেই। নিচের দিকে আসো, যেখানে থামতে হবে এটা গ্লাস সামগ্রী ব্যবহারের কৌশল। আচ্ছা, এখান থেকেও কি পড়বা, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, অনেক কিছু আছে। হ্যাঁ, তুমি যেটা পড়বা, যেখানে অনেক টাইপের গ্লাস নিয়ে আলোচনা করা আছে, তুমি এগুলো কিচ্ছু পড়বা না, তুমি খালি এই যে জাস্ট গ্লাসের সংকেতটা পড়বা, যে ভাই পাইরেক্স গ্লাসের ভিতরে কি থাকে, গ্লাসের নরমাল সংকেত কি আগে এটা বলো, সোডিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড এন্ড সিলিকন ডাইঅক্সাইড। এখন এটা হচ্ছে সফট গ্লাস বা নরমাল গ্লাসের সংকেত, বাট পাইরেক্স গ্লাসটা কি, এর ভিতরে সোডিয়ামের অক্সাইড আছে, পটাশিয়ামের অক্সাইড আছে, সিলিকনের অক্সাইড আছে, অনেক কিছু আছে। স্পেশালিটা হচ্ছে পাইরেক্স গ্লাসের ভিতরে বোরনের অক্সাইড থাকে, B2O3 থাকে। দিস ইজ দ্য স্পেশাল ইনফরমেশন, তোমাকে যেটা মনে রাখতেই হবে, যে পাইরেক্স কাচ মানে তার ভিতরে B2O3 আছে। শক্ত পটাশ গ্লাস মানে এটার মনে রাখা দরকার নাই, পটাশ গ্লাস মানে পটাশিয়ামের অক্সাইড আছে, আর এই পটাশিয়াম অক্সাইড থাকার কারণে গ্লাসটা অনেক শক্ত হয়, তাই এটাকে আমরা বলতেছি শক্ত পটাশ গ্লাস। বুঝছো? সবকিছু মনে রাখতে হয় না, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পাইরেক্স কাচ। যে পাইরেক্স, যার আরেকটা নাম হচ্ছে জেনা কাচ। কি নাম ভাই? জেনা কাচ। এই কাচের ভিতরে একটা জিনিস থাকে, সেটা কি, এটা হচ্ছে বোরনের অক্সাইড থাকে, B2O3। এটা কিন্তু পরীক্ষাতে আসছে। গ্লাস সামগ্রী পরিষ্কারের কৌশল, এখান থেকে আমাদের তিনটা পরিষ্কারক আছে ভাই। কি কি তিনটা পরিষ্কারক আছে? ক্রোমিক অ্যাসিড, নাম জানো? ক্রোমিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট তোমার হচ্ছে 10% এন্ড আমাদের ডিটারজেন্ট ডেকন 90। ভাই ক্রোমিক অ্যাসিড নিয়ে কথাবার্তা বলতেছি, ক্রোমিক অ্যাসিডের কোশ্চেন আসলে ভাইয়ার মুখ থেকে আসবে, এই ক্লাস থেকে আসবে। আগে দেখো, সোডিয়াম কার্বনেটকে আমরা ব্যবহার করি 10%, শেষ। সোডিয়াম কার্বনেট 10% আমরা পরিষ্কারক হিসেবে ব্যবহার করি, এটা অতই না, ঠিক আছে, গুরুত্বপূর্ণ না। ডিটারজেন্ট ডেকন 90, এইটা থেকে কিছু ইনফরমেশন জানার আছে। ডিটারজেন্ট ডেকন 90, ঠিক আছে, যখন গ্রিস বা আলকাত্রা জাতীয় পদার্থ, সিলিকন তেল, পলিমারিক তেল ইত্যাদি নিয়ে কাজ করব, তখন ডিটারজেন্ট ডেকন 90 অনেক ভালো কাজ করে। মানে যে তেল, গ্রিস, আলকাত্রা জাতীয় পদার্থ আছে না, যেগুলো আমরা সোজা বাংলায় অনেকে রান্নাঘরে বলেন যে এই তো রান্নাঘরে তো তেল কেষ্ট লেগে আছে, এখানে এগুলা মুছিস না, তো রান্নাঘর কি কোনোদিন মুছিস না, ওই যে ওইগুলা তোমার পরিষ্কার করার জন্য আমাদের হচ্ছে এই তোমার ডিটারজেন্ট ডেকন 90 ভালো। আর একটা ইনফরমেশন হচ্ছে, ডিটারজেন্ট ডেকন 90 কিন্তু একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটা একটা কোশ্চেন, যে ভাই ডিটারজেন্ট ডেকন 90 পরিবেশ বান্ধব। আর একটা কোশ্চেন হচ্ছে কেন, কারণ ডিটারজেন্ট ডেকন 90 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। আমরা জানি যে সব জিনিস অণুজীব দ্বারা ভাঙে তাদেরকে আমরা বলি বায়োডিগ্রেডেবল। দ্যাট মিন্স ডিটারজেন্ট ডেকন 90 বায়োডিগ্রেডেবল এন্ড ডিটারজেন্ট ডেকন 90 তে কোনো ফসফেট নাই, দ্যাট মিন্স এটা ফসফেট মুক্ত। সো এটা হচ্ছে কারণ। এন্ড ফাইনালি আসে আমাদের বস। বস কে? বস হচ্ছে ক্রোমিক অ্যাসিড। বস কে? বস হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ভাই ক্রোমিক অ্যাসিড নিয়ে তোমার তো পড়াশোনা করতেই হবে। ক্রোমিক অ্যাসিড কি? ল্যাবরেটরির সর্বোত্তম পরিষ্কারক। ল্যাবরেটরির সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ফার্স্ট কোশ্চেন আসবে এটা। সেকেন্ড কোশ্চেন কি আসবে? ক্রোমিক অ্যাসিড কি ভাই? ক্রোমিক অ্যাসিড হচ্ছে K2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি করে? কেমনে ময়লা পরিষ্কার করে? জারণ বিক্রিয়ার মাধ্যমে জার্মান অক্সিজেন তৈরি করে। বাস, শেষ। এই হচ্ছে কথা। তাহলে ল্যাবরেটরিতে পরিষ্কারক কয়টা? তিনটা ভাই, ক্রোমিক অ্যাসিড, ডিটারজেন্ট ডেকন 90 এন্ড হচ্ছে ভাইয়া সোডিয়াম কার্বনেট 10%। এবং তোমার হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90 সম্পর্কে স্পেশাল ইনফরমেশন কি? এটা পরিবেশ বান্ধব, বায়োডিগ্রেডেবল, ফসফেট মুক্ত। ক্রোমিক অ্যাসিড সম্পর্কে স্পেশাল ইনফরমেশন কি? যে ক্রোমিক অ্যাসিড তোমার হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক, সবথেকে বেস্ট পরিষ্কারক। ক্রোমিক অ্যাসিডের ভিতরে আছে K2Cr2O7 গাঢ় সালফিউরিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড হচ্ছে তোমার জারণ বিক্রিয়ার মাধ্যমে জার্মান অক্সিজেন তৈরি করার মাধ্যমে তোমার হচ্ছে ময়লা পরিষ্কার করে। শেষ। এই হচ্ছে পরিষ্কারক। যখন পড়তেছে এইভাবে পড়বা। এখন ক্রোমিক অ্যাসিড মিক্সচারটা বানাই কেমনে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভাই K2Cr2O7 4 গ্রাম নেওয়া লাগে, পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার 40 ml নেওয়া লাগে এন্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড 2 মোলার। এই যে কোশ্চেন আসবে যে ক্রোমিক অ্যাসিডে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, হ্যাঁ, এটা 40 ml নিয়ে মিক্স করে তারপরে আমরা হচ্ছে ক্রোমিক অ্যাসিড বানাই থাকি। আচ্ছা, ক্রোমিক অ্যাসিড সম্পর্কে একটা তোমার হচ্ছে ইনফরমেশন আছে। ক্রোমিক অ্যাসিডকে আমরা বারবার যখন ইউজ করতে থাকি তখন এই দেখো শুরুতে কি থাকে, কালারটা স্বচ্ছ থাকে। যে তৈরির পর ক্রোমিক অ্যাসিডের কালার থাকে স্বচ্ছ, কিন্তু অনেকবার ব্যবহার করার পর এটি সবুজ রং ধারণ করে। ঠিক আছে, তখন এটি সবুজ রং ধারণ করে, তখন ক্রোমিক অ্যাসিডের যে ক্ষমতাটা ময়লা পরিষ্কার করার, জারণ করার, এটা কমে যায়। ঠিক আছে, তখন জারণ করার ক্ষমতা থাকে না। তাই এই সবুজ রঙের ক্রোমিয়াম সালফেট তৈরি হওয়ার ফলে এই মিশ্রণটি আর ব্যবহার করা যায় না। সো ক্রোমিক একটা জিনিসকে বারবার ব্যবহার করলে, ঠিক আছে, সেটার কর্মক্ষমতা তো কমবেই। ক্রোমিক অ্যাসিড তার ব্যতিক্রম না, বাট শুরুতে কালার থাকে না, পরে সেটা কিন্তু সবুজ রং হয়ে যায়। শেষ। এই হচ্ছে তোমার পরিষ্কারক নিয়ে কথাবার্তা। এবার আসো, হাতে কোনো জায়গায় অ্যাসিড পড়ে গেছে, ক্ষার পড়ে গেছে। ভাই সোজা কথা, কোনো জায়গায় অ্যাসিড পড়ে গেছে, দ্যাট মিন্স ক্ষার দিতে হবে। বাট কেমন ক্ষার? হ্যাঁ, একটা হালকা ক্ষার দিতে হবে। গাঢ় ক্ষার দিলে তো উল্টা আরো পুড়ে যাবে। তাহলে আমরা কি দেবো? একটা হালকা ক্ষার, সোডিয়াম বাইকার্বনেট। ভাইয়া কোনো জায়গায় ক্ষার পড়ে গেছে, অ্যাসিড দিতে হবে,
আর দুর্বল অ্যাসিড 5% বোরিক অ্যাসিড H3BO3, অথবা বোরিক অ্যাসিড নাম দিতে পারে যে ভাই বোরিক অ্যাসিড, অথবা বোরিক অ্যাসিডকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে BOH3। দেখে কেউ মনে করবে না যেটা বোরিক অ্যাসিড, একই কথা BOH3, এটাও বোরিক অ্যাসিড। কেমনে? আরে ভাই হাইড্রোজেন 3টা, H3, তারপরে বোরন, অক্সিজেন 3টা, এটাই তো এখানে লিখছি H3BO3। সো এরকম ভাবে থাকতে পারে। অ্যাসিড পড়লে ক্ষার দিব 5% সোডিয়াম বাইকার্বনেট, ক্ষার পড়লে অ্যাসিড দিব 5% বোরিক অ্যাসিড, শেষ। এখান থেকে এতটুকু কথাবার্তা, ঠিক আছে। আরেকটা ব্যাপার, এই যে লাস্ট লাইনে দেখো সারিস্টার মার্ক দিছে যে গ্লাস সামগ্রী থেকে তেল গ্রিজ জাতীয় পদার্থ দূর করতে প্রয়োজনে অ্যাসিটোন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কোশ্চেন আসবে তেল চর্বি পরিষ্কার করার দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় কাকে? অ্যাসিটোন, বা যাকে তোমরা চিনো প্রোপানোন নামে, প্রোপানোন নামে। সো এই যে ভাই টেকনিক্যালি এইভাবে আমাদেরকে পড়তে হবে, ব্যাপারটা বুঝছো? চলো এরপরে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধাটা কি? ল্যাবরেটরিতে এত কিছু থাকতে কেন গ্লাস সামগ্রী ব্যবহার করি? কারণ গ্লাস নরমালি কারোর সাথে বিক্রিয়া করে না। বাট আমার এখন এই বেসিক বোঝার টাইম নেই, এখানে কোশ্চেন আসবে কি ভাই তাই বলেন। এখানে দেখো গ্লাস তিনটা জিনিসের সাথে বিক্রিয়া করতে পারে। একটা হচ্ছে গাঢ় বা সবল তীব্র সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র পটাশিয়াম হাইড্রোক্সাইড, এন্ড ক্ষয়কারক দুর্বল অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF। তাহলে কোশ্চেন আসবে কার সাথে বিক্রিয়া করে? অ্যান্সার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ় ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড গাঢ় ক্ষার, এন্ড HF। এই তিনটা বাদে নরমালি কারো সাথে কি করে না, আমাদের গ্লাস বিক্রিয়া করে না। এন্ড HF যেটা আছে এটা সম্পর্কে আরো একটা স্পেশাল ইনফরমেশন, যে HF যখন কাচের সাথে বিক্রিয়া করে তখন সেখানে সিলিসিক অ্যাসিড তৈরি হয়। ভাই কি তৈরি হয়? তখন সেখানে কি তৈরি হয়? সিলিসিক অ্যাসিড। কি তৈরি হয় ভাই? সিলিসিক অ্যাসিড। কি তৈরি হয় ভাই? সিলিসিক অ্যাসিড। এন্ড এই HF দিয়ে কাচের উপর নকশা করা হয়। তাহলে এই কোশ্চেনটাও আসবে যে ভাই কাচের উপর নকশা করা হয় কি দিয়ে? HF দিয়ে কাচের উপর নকশা বা এচিং করা হয়। কি করা হয়? নকশার ইংরেজি হচ্ছে এচিং। সো বলা হয় কাচের উপরে এচিং করি কি দিয়ে? HF দিয়ে। নকশা করি কি দিয়ে? HF দিয়ে। ঠিক আছে। আচ্ছা চল, ব্যালেন্স, কোনো কিছু মাপতে চাই, ব্যালেন্স লাগবে না আমাদের। আচ্ছা আগে তোমার ব্যালেন্স ব্যবহার করা হয়তো পলভঙ্গি ব্যালেন্স, বর্তমানে আমরা তোমার হচ্ছে ব্যবহার করি, ডিরেক্ট হচ্ছে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করি। বাট তারপরেও জানতে হবে কিছু কথাবার্তা যে ভাই ব্যালেন্স দুই রকমের হতে পারে। কেমিক্যাল ব্যালেন্স, যেটা কেমিক্যাল ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্সও দুই রকমের, 2 ডিজিট 4 ডিজিট, সেখানে আসতেছি। তার আগে আসো কেমিক্যাল ব্যালেন্স দুই রকমের, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স ভাই, আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। বাট সার্টোরিয়াস ব্যালেন্স যেটা, এটা আমাদের সিলেবাসে নাই, সেখান থেকে কোশ্চেন আসার চান্সেস নাই। পলভঙ্গি ব্যালেন্স যেটা, এখানে কোশ্চেন আসবে যে পলভঙ্গি ব্যালেন্স সর্বোচ্চ কত ঘর পর্যন্ত মাপতে পারে? নরমালি তো 3 ঘর পর্যন্ত মাপতে পারে, 2 ঘর পর্যন্ত মাপতে পারে। বাট আমরা যখন ওই যে রাইডার ব্যবহার করি তখন আমাদের পলভঙ্গি ব্যালেন্স দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মাপতে পারে। কয় ঘর ভাই? দশমিকের পরে 4 ঘর, এত গ্রাম পর্যন্ত মাপতে পারে। দশমিকের পরে 4টা ঘর পর্যন্ত সর্বনিম্ন মাপতে পারে পলভঙ্গি ব্যালেন্স। এই কোশ্চেনে কিন্তু আসতে পারে। বা রাসায়নিক ব্যালেন্স কত পর্যন্ত মাপতে পারে? দশমিকের পরে সর্বনিম্ন 4 ঘর পর্যন্ত মাপতে পারে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পর্যন্ত মাপতে পারে। ঠিক আছে। আচ্ছা এবার এই যে রাইডার দিয়ে আমরা কি করি জানো? রাইডার কি? রাইডার দিয়ে আমরা পলভঙ্গি ব্যালেন্সের মাপন ক্ষমতা বাড়াই। বুঝতে পারছো? এটা হচ্ছে ওর কাজ। বাট এখান থেকে এই কোশ্চেন আসবে না। ঠিক আছে। তার আগে যে আমাদের এইটা পড়ার আগে এখানে প্রাইমারি সেকেন্ডারি চলে আসছে। ভাই বারবার করে বলতেছি, এই শর্টকাট দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। প্রাইমারি সেকেন্ডারি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রতি বছর আসার চান্স থাকে। প্রতি বছর মানে প্রতি বছর, এই বছর দিলেও কোনো অবাক হওয়ার কিছু নাই। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনবো কেমনে? ভাই সি দেখে। একটাই এক্সেপশন আছে, এক্সেপশন কি? HCl। HCl বাদ দিয়ে বাকি যা আছে, সি থাকলেই প্রাইমারি, সি থাকলেই প্রাইমারি, সি থাকলেই প্রাইমারি। কেমনে ভাই? সি আছে প্রাইমারি, সি আছে প্রাইমারি। ঠিক আছে। অক্সালিক অ্যাসিড H2C2O4, ভাই সি আছে মানেই প্রাইমারি, কিন্তু HCl সি আছে মানে প্রাইমারি না, না এটা এক্সেপশন, এটা সেকেন্ডারি। বাকি দেখো সি নাই সেকেন্ডারি, সি নাই সেকেন্ডারি। HCl কে আমরা জানি যে সি থাকার পরেও সেকেন্ডারি, এটা তো এক্সেপশন। বাকি যাই দিবে সি নাই সেকেন্ডারি, সি থাকলে প্রাইমারি, সি নাই সেকেন্ডারি, শেষ। এক্সেপশন HCl, সি থাকার পরেও সেকেন্ডারি। এই যে পড়ছো প্রাইমারি সেকেন্ডারি পড়া শেষ। এতটুকু এমনি পড়তে হয়। আচ্ছা পলভঙ্গি ব্যালেন্সে 3টা জিনিস থাকে ভাই। নিচে তোমার হচ্ছে একটা বেস থাকে, ঠিক আছে, একটা স্তম্ভ বা কলাম থাকে লম্বা, এন্ড তার উপরে তোমার হচ্ছে তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম এবং পাল্লা থাকে, যে পাল্লাতে তুমি মাপবা। ছোটবেলায় যে আমাদের দাড়ি পাল্লা দেখছো না, এই যে 2টা পাল্লা এরকম। ঠিক আছে। এই ছবি দেখলে বুঝতে পারবা। নিচের দিকে আসো, অনেক কথা লেখা আছে, এত কিছু লাগে না, অনেক কথা আছে। ঠিক আছে, অনেক কথা আছে। ঠিক আছে, এত কিছু লাগে না। যে ছবিটা দেখে, এই যে পাল্লা 2টা থাকে, উপরে তোমার হচ্ছে যে বিমটা থাকে, স্কেলটা থাকে, এই যে কলাম, আর এই যে হচ্ছে বেস, জাস্ট 3টা অংশ থাকে। আচ্ছা এবার আসো এই যে রাইডার জিনিসটা কি? রাইডার হলো বেসিক্যালি তোমার দেখো প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি একটি লুপ বা পেঁচানো তার, শেষ। এই হচ্ছে রাইডারের ইনফরমেশন। এইবার কোশ্চেন হবে যে ভাই কত মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে আমাদের রাইডার কনস্ট্যান্ট কত হয়? বাস, তোমার এত কিছু লাগবে না। তুমি খালি আমি তোমাকে 2টা লাইন বলতেছি। রাইডার ধ্রুবক থেকে কোশ্চেন আসলে ওই 2 লাইন থেকে আসবে। রাইডার ধ্রুবক থেকে কোশ্চেন আসলে ওই 2 লাইন থেকেই আসবে। ঠিক আছে। অনেক কিছু আছে, এগুলা পড়া লাগে না, কিচ্ছু পড়া লাগে না।
বুঝছো? এই যে কোশ্চেন আসবে যে ভাই রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে কত পরিমাপ করা যায়? ভাই দশমিকের পর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, সেগুলো দেখবার অ্যান্সার করবা। বুঝছো? এবার আসো যে ভাই রাইডার ধ্রুবক নিয়ে জাস্ট দুইটা কথা, রাইডার ধ্রুবক নিয়ে দুইটা কথা, অনেক কিছু বলে দেওয়া আছে, এগুলো আমার কিছুই লাগবে না। বুঝছো? অনেক বলে দেওয়া আছে। আর এই যে এখানে যেগুলো আছে এগুলোর ভর তোমরা কোনো না কোনো জায়গায় ইউজ করো, যেমন সোডিয়াম কার্বনেট 106, W ইকুয়ালস টু SMB ডিভাইডেড বাই 1000 এর ম্যাথ, এটা মানে মেডিকেল। বুঝছো? মেডিকেলে এই ম্যাথ আসবে যে W ইকুয়ালস টু SMB ডিভাইডেড 1000, সেখানে আমাদের বেশিরভাগ ম্যাথে সোডিয়াম কার্বনেট থাকে। ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট 294, এইচএসসি তে কত ম্যাথ করছো জন বিজনের? সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে 5 মোল পানি বাদ দাও, 5 মোল পানি বাদ দাও, পানিটা নিয়ে বাদ দিলে এটা আসবে হচ্ছে 158। সোডিয়াম থায়োসালফেট NaOH2O3 হচ্ছে 158, KMnO4 158, মিল করে মনে রাখতে পারো KMnO4 সোডিয়াম থায়োসালফেট দুটো 158। সালফিউরিক অ্যাসিড বলার কিছু নাই 98, HCl 36.5, পটাশিয়াম হাইড্রোক্সাইড 40, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড 40, পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 56। এগুলো আমাদের মাঝে মধ্যে কাজে লাগে, দেখলেই তোমরা এগুলো পারার কথা। আচ্ছা আমাদের রাইডারের কোশ্চেনটাকে আমরা ছেড়ে আসলাম, একটু এটা লাগবে, রাইডার না পড়ে আমি যাবো না এখান থেকে। ঠিক আছে? দরকারে ক্লাস শেষ হয়ে যাবে, তুমি রাইডার না পড়ে যাবো না ভাই, এটা আসবে আসবে, না পড়ে কই যাবো বলো? পড়াইতেই হবে আমাকে, এমন দুটা টপিক পড়াইতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে ভাই 5 মিলিগ্রামের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান হবে 0.3টা শূন্য এরপরে 1 গ্রাম, আর যদি আমি 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি তাহলে 3টা শূন্য এরপরে 2 গ্রাম। এই দুটো লাইন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, TM ঠাড়া মুখস্থ, কিচ্ছু করার নেই। ঠিক আছে? ম্যাথ বুঝতে যাও না, তুমি খালি মনে রাখবা 5 মিলিগ্রাম হইলে দশমিকের পর 3টা শূন্য 1 গ্রাম, এবং হচ্ছে যদি 10 মিলিগ্রাম হয় তাহলে 3টা শূন্য 2 গ্রাম, শেষ। বুঝছো? আর W ইকুয়ালস টু SMB এর ম্যাথ তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসতে পারে, পরিমাণগত রসায়ন থেকে আসতে পারে, দুই চ্যাপ্টার থেকে আসতে পারে, একই কথা। ঠিক আছে? আচ্ছা এগুলো আমরা জানি যে ভাই 1 মোলার দ্রবণকে আমরা বলি মোলার দ্রবণ, 0.5 হলে তাকে আমরা বলি সেমি মোলার দ্রবণ, 0.1 হলে আমরা তাকে বলি ডেসিমোলার দ্রবণ, 0.01 হলে আমরা তাকে বলি সেন্টি, যদি আরো একটা জিরো বেড়ে যায় 001 তাহলে বলি মিলিমোলার দ্রবণ। আর নরমালি যত মোল হয় তত মোলার, 2 হলে 2, 3 হলে 3। ঠিক আছে? বাট এগুলো মাঝে মধ্যে কিন্তু আসে। আর একটা খুবই ইনফরমেশন যে ভাই মোলারিটি জিনিসটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, আর মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কে ভাই? মোলালিটি তাপমাত্রা এর উপর নির্ভর করে না। এটা খুবই তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। মোলারিটিতে আয়তন আছে তাই তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি মানে কি? মোল পার কেজি, কোনো আয়তন নাই, ভর তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। মাঝে মধ্যে আসে কোনটি তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, ঘনমাত্রার কোন একক? অ্যান্সার হচ্ছে মোলালিটি। বুঝতে পারছি? আচ্ছা সো এখানে অনেক কিছু আলোচনা করা আছে, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো তোমার কিচ্ছু দরকার নাই। আর প্রাইমারি সেকেন্ডারি মানে কি আমরা সবাই জানি, প্রাইমারি মানে নরমালি তোমার সহজে বিক্রিয়া করে না। ঠিক আছে? ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, তোমার হচ্ছে রাসায়নিক নীতিতে ক্ষয় করে না, কিন্তু সেকেন্ডারি কি করে? পাগলা বিক্রিয়া করা শুরু করে দেয়, রাসায়নিক নীতি ক্ষয় করে ফেলে, ঘনমাত্রা কমে যায়, বিক্রিয়া করলে তো ঘনমাত্রা কমবেই, তাই না? আচ্ছা আচ্ছা অনেক কিছু আছে। আচ্ছা 2 ডিজিট ব্যালেন্স 4 দিন, যা দুইটা লাইন লাগবে ভাই। 2 ডিজিট ব্যালেন্স মানে অবশ্যই দশমিকের পর 2 ঘর মাপতে পারে, শেষ। আর 4 ডিজিট ব্যালেন্স মানে দশমিকের পর 4 ঘর মাপতে পারে। এইটা হচ্ছে তোমার না বোঝার কি আছে? 2 ডিজিট ব্যালেন্স মানে দশমিকের পর 2 ঘর মাপতে পারে, 4 ডিজিট ব্যালেন্স মানে দশমিকের পর 4 ঘর মাপতে পারে, আর এগুলো হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ঠিক আছে? এগুলো হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তো আসবে 2 ডিজিট কত ভাই? দশমিকের পর 2 ঘর। 4 ডিজিট ব্যালেন্স কত? দশমিকের পর 4 ঘর, টোটাল 4 ঘর, সব মিলে 4 ঘর। তাহলে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, তারপরে 1 গ্রাম। এটা হচ্ছে লোয়েস্ট। 2 ডিজিট কত? দশমিকের পরে 2 ঘর। সিম্পল, এটা তো মুখস্থ করার কিছু নেই। হ্যাঁ বাস, এখান থেকে এতটুকুই। সো যখন আমি রিভাইজ দিব তখন আমি যেগুলো না জানলেই না। আসলে ভাই স্পেচুলা কি? স্পেচুলা হচ্ছে এই যে তুমি যে চামচ ব্যবহার করো, তুমি যে একটা লবণ উঠাবে, এটাকে হাত দিয়ে উঠাবা, ওই স্পেচুলা হচ্ছে ছোট্ট চামচ। তো ছোট্ট চামচ দিয়ে আমরা কি করি? এটা উঠে। তা আসছিল যে চামচ, স্পেচুলা কি? স্পেচুলা হচ্ছে বেসিক্যালি চামচ, এক প্রকার চামচ। এটা তুমি কি করো? একটা দ্রবণ থেকে কোনো কিছুকে ভর একটা জায়গা থেকে একটা জায়গায় নেওয়ার কাজ করো। তো আসছিল স্পেচুলা কোন কাজে লাগে? ভর পরিমাপ করার জন্য লাগে। ঠিক আছে? স্পেচুলা কোন কাজে লাগে? ভর পরিমাপ করার জন্য। আচ্ছা এগুলো সব বাদ যাবে, এগুলো আমার কোনো কাজ নাই। 2G 4G পার্থক্য এগুলো কিছু লাগবে না। এই যে কোশ্চেন আসবে ভাই এখান থেকে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ওজন করতে আমরা পলবঙ্গি ব্যালেন্স অথবা 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করি। একটা ক্ষয়কারক কঠিন সেকেন্ডারি পদার্থ যদি হয়, সেকেন্ডারি পদার্থ কঠিন যদি হয়, কারা? সোডিয়াম হাইড্রোক্সাইডের দানাকে আমরা রাফ ব্যালেন্সে মাপি। তাহলে কোশ্চেন আসবে ক্ষয়কারক কঠিন সেকেন্ডারি পদার্থকে রাফ ব্যালেন্সে, আর সেকেন্ডারি তরল পদার্থ যদি হয় ক্ষয়কারী, যেমন HCl, সালফিউরিক অ্যাসিড, এদেরকে ভাববো মেজারিং সিলিন্ডার, যার বাংলা হচ্ছে মাপন সিলিন্ডার। যার বাংলা কি? মাপন সিলিন্ডার। তাইলে একটু ক্লিয়ার হয়ে নাও, প্রাইমারি পদার্থ হইলে 4 ডিজিট ব্যালেন্স বা পলবঙ্গিতে মাপবো, আমাদের কঠিন সেকেন্ডারি হইলে রাফ ব্যালেন্সে মাপবো, তরল হইলে মেজারিং সিলিন্ডারে মাপবো। তাহলে কোশ্চেন আসছে না একটা 0.1 মোলার HCl থেকে 0.01 মোলার HCl এর দ্রবণ বানাবা কেমনে? ভাই ও একটা ক্ষয়কারী তরল পদার্থ, আমাদের মেজারিং সিলিন্ডার লাগবে।
বুঝছো? সো কোশ্চেন গুলো এমনি আসে, থাকে অনেক কিছু, বাট কোশ্চেন সব জায়গা থেকে আসে না। আচ্ছা, আমরা অনেক টাইপের অ্যানালাইসিস করতে পারি ল্যাবরেটরিতে। একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, একটা মাত্রিক বিশ্লেষণ। একটু বুঝাই বলি ভাই, মাত্রিক মানে যেখানে আমরা মান নিয়ে কাজ করি, আঙ্গিক মানে যেখানে আমরা গুণ নিয়ে কাজ করি। ভাই কি বললেন বুঝি নাই, বলতেছি। দেখো তুমি দাব্যতার একটা ম্যাথ করবা, এখানে তোমার কিন্তু পরিমাণ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে কতটুক মিশাইলে দাব্যতা কতটুক হবে। কিন্তু তুমি শিক্ষা পরীক্ষা করতেছো, তাহলে এখানে কি কোনো কাজ আছে যে ভাই 1 কেজি সোডিয়াম নিলে সোনালী হলুদ কালার আসবে, 3 কেজি সোডিয়াম নিলে লাল কালার আসবে? না, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম মানে সেখানে শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ কালার আসবে, ওটা ওর গুণ, ওটা ওর কোয়ালিটি, ওটার পরিমাণের উপর ডিপেন্ড করে না। সো এইসব অ্যানালাইসিসকে আমরা বলি শিক্ষা পরীক্ষা আয়ন শনাক্তকরণ। এগুলো পরিমাণের উপর ডিপেন্ড করে না, এগুলো হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। আর যেখানে ভ্যালু নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। বুঝছো? শেষ, এই তো। সবকিছু মুখস্থ করা লাগে না, কোশ্চেন যেগুলো আসবে বলতে হবে। 5 মিলিগ্রাম মানে দশমিকের পরে 3টা জিরো, তারপরে 1 গ্রাম, শেষ, এগুলো বলতে হবে। আচ্ছা, এবার আমরা যখন মান নিয়ে কাজ করবো সেটা আবার দুই রকমের, যে তুমি হয়তো ভর নিয়ে আলোচনা করতেছো অথবা আয়তন নিয়ে আলোচনা করতেছো, যে আয়তন ঘনমাত্রা নিয়ে আলোচনা করতেছো, দুই টাইপের আলোচনা হতে পারে। সো ভর নিয়ে আলোচনা করলে তাকে আমরা বলি গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, এন্ড আয়তন নিয়ে আলোচনা করলে যেটা আমরা টাইট্রেশনে ইউজ করি এটাকে আমরা বলি ভলিওমেট্রিক অ্যানালাইসিস। টাইট্রেশনে আমরা ভলিওমেট্রিক অ্যানালাইসিস ব্যবহার করি। এইবার এই টাইট্রেশনে যে যন্ত্রগুলো ব্যবহার করে সেগুলো নিয়ে আলোচনা শুরু হবে। সো প্রথমেই আমাদের যে যন্ত্র নিয়ে আলোচনা করবো তার নাম মেজারিং সিলিন্ডার। এখান থেকে প্রথম কোশ্চেন আসবে, মেজারিং সিলিন্ডার কই লাগে, ও উপরে পড়ে আসছি। তরল সেকেন্ডারি পদার্থ HCl সালফিউরিক অ্যাসিড মাপার জন্য মেজারিং সিলিন্ডার লাগবে। এবার ওর সম্পর্কে আরেকটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ও সর্বনিম্ন কতটুকু মাপা যায়, এই সেই লাইনটা সর্বনিম্ন 1 ml তরল মাপা যায়। বাস, এই দুটো কোশ্চেনের বাইরে মেজারিং সিলিন্ডার থেকে কিচ্ছু আসবে না, যে 1 ml তরল মাপা যায় আর তরল ক্ষয়কারী সেকেন্ড পদার্থ HCl সালফিউরিক অ্যাসিড মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডারে মাপতে হয়। আচ্ছা, এরপর আসি ভাই, ল্যাবরেটরিতে যে কোনো তোমার হচ্ছে কাজ যন্ত্রই দাও, সেখানে আমরা যখন মাপটা নেই, ধরো এই যে আমাদের মেজারিং সিলিন্ডারটা আছে, এর ভিতরে তুমি HCl দিছো, এন্ড তোমার HClটা এইভাবে আছে, এখন তুমি কত ধরবা, 8 ধরবা না 7 ধরবা? পানিটা এরকম ভাবে লেয়ার হয়ে আছে, তুমি কি পানির উপরের জায়গাটা দেখবা না নিচেরটা দেখবা? অলওয়েজ লোয়ার লেভেলটা দেখবা। এটা কত, নিচে আছে কত, 7, তাহলে তুমি 7 ml হিসেবে চিন্তা করবে। ব্যাপারটা বুঝছো? এটাকেই বলে যে আমরা যখন ল্যাবরেটরিতে সঠিক রিডিং নেই তখন আমরা অলওয়েজ কি করব, তরলের সর্বনিম্ন বক্রতল বা লোয়ার মেনিসকাসটা দেখবো, তরলের লোয়ার পার্টটা কোন জায়গায় আছে সেটাকে দেখবো। বুঝছো? আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স, যেটা কিন্তু তোমরা প্যাচ লাগাও, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, দেখো লম্বা রডের মতো শেপ। আর মেজারিং ফ্লাক্স হচ্ছে গোলের মতো শেপ। মেজারিং ফ্লাক্স এই যে দেখো, এন্ড এই মেজারিং ফ্লাক্স থেকে একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। কোশ্চেন এগুলাই থাকবে, যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করতে চাই, যেমন ধরো 0.2 মোলার দ্রবণ তৈরি করতে চাই। ভাই এবার তুমি কোশ্চেন করবা প্রমাণ দ্রবণ মানে কি, আমি তোমার আগে একটা চর দিব, তারপরে বলবো যে দেখো প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যার ঘনমাত্রা তুমি আগে থেকেই জানো। তা আমি তোমার বইলা দিছি যে ভাই তুমি 0.2 মোলার কি করো, সোডিয়াম কার্বনের দ্রবণ বানাও, তার মানে অলরেডি তুমি তার কি করো হচ্ছে ঘনমাত্রাটা জেনে তারপরে তুমি কি করবা সেটা তৈরি করতেছো। তাহলে এই যে এই টাইপের জিনিস তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি, আমাদের এই মেজারিং ফ্লাক্স ব্যবহার করি, নট সিলিন্ডার। ঠিক আছে, এই কোশ্চেনটা আসবে যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য মেজারিং ফ্লাক্স ব্যবহার করা হয়, বাস, এর বাইরে কিছু আসবে না। বুলেট থেকে একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে বুলেট সর্বনিম্ন 0.1 ml পর্যন্ত মাপতে পারে বা 0.1 সেন্টিমিটার কিউব, একই কথা, ml যে কথা cm কিউব একই কথা। সো বুলেট সর্বনিম্ন 0.1 ml পর্যন্ত মাপতে পারে, এইটা অ্যাডমিশনের ইতিহাসে সব জায়গায় আসছে, শুধু মেডিকেল না। আচ্ছা, চলো 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 এরপর পিপেট থেকে একটা কোশ্চেন আসবে। পিপেটের কাজ এক জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রবণটাকে ট্রান্সফার করা, স্থানান্তর করা। পরীক্ষাগারে একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করার জন্য, নেয়ার জন্য ব্যবহার করি। সো প্রশ্নে এই স্থানান্তর কথাটাও থাকবে, বাস। এই যে কাজ যন্ত্র পড়া শেষ, কতক্ষণ লাগে এগুলা পড়তে, কতক্ষণ লাগে? আচ্ছা, বিকার টিকার পড়তে হয় না, বিকার থেকে কোশ্চেন আসবে না, ঠিক আছে? বিকার টিকা থেকে কোশ্চেন আসবে না, এগুলো ব্যবহারের কৌশল না ভাই, এগুলো ব্যবহারের কোশ্চেন লাগবে না। একটু দেখো কনিক্যাল ফ্লাক্স যেটা আছে, এই কনিক্যাল ফ্লাক্সের ভিতরে আমরা কিন্তু বুলেট থেকে, তোমরা যারা যদি টাইট্রেশন করে থাকো তাহলে দেখো আমরা বুলেট থেকে যখন ঢালি কনিক্যাল ফ্লাক্সের ভিতরে কিন্তু আমরা কি করি, টাইট্রেশনটা করি। কনিক্যাল ফ্লাক্সের ভিতরে কালারটা চেঞ্জ হয়। সো কনিক্যাল ফ্লাক্সের ভিতরে যেহেতু টাইট্রেশন হয়, এই কনিক্যাল ফ্লাক্সকে টাইট্রেশন ফ্লাক্স বলা হয়। আর এটা আবিষ্কার করেছিল হচ্ছে আর্লেন মায়ার, যেটাকে আর্লেন মায়ার ফ্লাক্স বলা হয়। সেখান থেকে নামটা জানতে হবে যে এই আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশনটা মূলত যেখানে হয় সেটি হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। টাইট্রেশনের বিক্রিয়াগুলো কনিক্যাল ফ্লাক্সে হয়। এটা এমিল আর্লেন মায়ার আবিষ্কার করেছিল 1860 সালে। তাই এই কনিক্যাল ফ্লাক্সকে আর্লেন মায়ার ফ্লাক্সও বলা হয় বা একে টাইট্রেশন ফ্লাক্সও বলা হয়। সো কনিক্যাল ফ্লাক্সের অনেকগুলো নাম, আর্লেন মায়ার ফ্লাক্স অথবা হচ্ছে টাইট্রেশন ফ্লাক্স, ঠিক আছে, ইত্যাদি নামে ডাকা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং টাইট্রেশনের বিক্রিয়াটা হয়ই মূলত এই কনিক্যাল ফ্লাক্সে। ওয়াশ বোতল কি? ওয়াশ বোতল হচ্ছে মূলত এরকম, দেখবা এই যে তোমার ছবি দেওয়া আছে, এই যে তুমি এই জিনিসটা ওয়াশ করতে চাও, তাহলে এই যে বোতলটা, এটার পাইপটা যদি তোমার উপরের দিকে থাকে তাহলে তুমি কি উল্টা করে পানি ঢালবা? না। নিচের দিকে থাকলে কেমনে পানি ঢালবা? না। বা এটাকে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা, এই যে দেখো
এইভাবে রাখা, যেন তুমি একদম টার্গেট এলিমেন্টের ভিতরে পানিটা সহজে ছুঁড়ে মারতে পারো। তাহলে কোশ্চেন আসতে পারে ওয়াশ বোতলের যে পাইপটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো থাকে। শেষ। বুঝছো? সবকিছু পড়তে হয় না, বাট কিছু জিনিস পড়তে হয়। আচ্ছা, কেমনে ধুইতে হয়? আমরা ধৌত করার জিনিসপাতি আগে পড়ে আসছি, এখন না। এখানে আবার বলছে, বারবার করে বলতেছে যে ভাই মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করা হবে? যখন নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপ করব, ঠিক আছে? যেমন এই যে সালফিউরিক অ্যাসিড, HCl, এরা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সো এদেরকে মাপতে হলে মেজারিং সিলিন্ডার লাগবে। আগেই পড়ে আসছি। মেজারিং ফ্লাক্স কখন? ওই যে নির্দিষ্ট ঘনমাত্রার বা আয়তনের প্রমাণদমন তৈরি করার জন্য, প্রমাণদমন তৈরি করার জন্য। বুরেট কখন ব্যবহার করব? বুরেট টাটেশনের জন্য ব্যবহার করা হয়। আর পিপেট স্থানান্তরের জন্য, স্থানান্তরের জন্য, স্থানান্তরের জন্য। যে এই পাত্রে তোমার কিছু একটা আছে, সেখান থেকে তুমি এই পাত্রে ট্রান্সফার করতে চাও 10 ml, তাহলে পিপেট দিয়ে এখান থেকে নিয়ে ওখানে ছেড়ে দাও, স্থানান্তর করার কাজ করে পিপেট। মুনসেন বার্নার বা আগুন, এইখানে তোমাদের অনেক সমস্যা। হ্যাঁ, চলো ক্লিয়ার করে দিই, চলো ক্লিয়ার করে দিই, সব কথা এখানে হয়ে যাবে। এখানে দুই টাইপের দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি মুনসেন বার্নার, আর এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। সো এটা দেখতেছো একটা ল্যাম্পের মতো, বা যে ছোট আমরা হারিকেন জ্বালাইতাম, দিয়া জ্বালাইতাম না, দিয়া বা প্রদীপ, সেই প্রদীপ বা ল্যাম্পের মতো। সো এইটা থেকে কম শক্তি পাই, এখান থেকে বেশি শক্তি পাই, কারণ এখান থেকে দেখো এই যে গ্যাস চেম্বার লাগানো আছে, এখান থেকে গ্যাস যাবে, পূর্বে আগুন ধরবে। এখন আমাদের যে আগুনটা আছে, দেখো এই যে আগুনটা, এই আগুনের ভিতরে তুমি দুইটা লেয়ার দেখতে পারতেছো, ঠিক আছে? এই একটা লেয়ার, ভিতরে একটা লেয়ার। হ্যাঁ, এখন আসো, আমাদের আগুনের কালার দুই রকমের হয়। একটা হচ্ছে তুমি দেখবা নীল কালারের আগুন, যার কালারটা কি কম, তা আমরা বলি অনুজ্জ্বল নীল শিখা। আর একটা আগুন থাকে হলুদ কালার, অনেক উজ্জ্বল, তখন তাকে আমরা বলি ব্রাইট বা হচ্ছে উজ্জ্বল শিখা। মনে রাখবা, উজ্জ্বল শিখা যেটা, সেটা তাপমাত্রা কম থাকে, যেটার কালার বেশি, ঠিক আছে, যেটার দেখতে সুন্দর, সেটার তাপমাত্রা কম থাকে, মানে সেই আগুনের তাপমাত্রা কম থাকে। এন্ড সেই আগুন তোমার অক্সিজেনকে ভালো মতো পুড়াইতে পারে না, তোমার হাইড্রোকার্বনকে ভালো মতো পুড়াইতে পারে না। ফলে কি হয়? মনে রাখবা যে আমাদের উজ্জ্বল শিখা যেটা আছে, উজ্জ্বল শিখা, সেখান থেকে তুমি যখন কোন একটা হাইড্রোকার্বনকে পুড়াবা, ধরো CHXY, ঠিক আছে, যখন পুড়াবা তখন এখান থেকে কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে কোশ্চেন আসবে যে কখন তোমার হচ্ছে কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয়? যখন আমরা উজ্জ্বল শিখা ব্যবহার করি। এই জন্য আমরা ল্যাবরেটরিতে উজ্জ্বল শিখা ব্যবহার করি না, আমরা যা করি সব অনুজ্জ্বল শিখা দিয়ে। অনুজ্জ্বল শিখা নীল কালারের হয়, এবং সেখানে দুইটা লেয়ার আছে। দেখো এই যে আগুনটা আছে, এই আগুনের বাইরে যে লেয়ারটা, তার তাপমাত্রা থাকে সবচেয়ে বেশি, এটাকে আমরা বলি জারণ মণ্ডল, এখানে তাপমাত্রা থাকে 1570। আর আগুনের যে ভিতরের লেয়ারটা, এটাকে আমরা বলি অন্তস্থ নীল কালার বিজারণ মণ্ডল, এটা তাপমাত্রা থাকে 300 ডিগ্রি সেলসিয়াস। বাস, এখান থেকে এতটুকু ইনফরমেশন। আমাদের আগুনের শিখার উপরের পাটটাকে বলি জারণ মণ্ডল, ভিতরের পাটটাকে বলি বিজারণ মণ্ডল। উপরে তাপমাত্রা বেশি 1570, ভিতরের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস। এবং হলুদ নীল আগুন যেটা, সেটা দিয়ে পুড়লে তোমার হচ্ছে কার্বন মনোঅক্সাইড হয় না, কার্বন ডাইঅক্সাইড হয়, ডিরেক্ট ভালো মতো পড়ে। মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার মানে হচ্ছে এটা পুরোপুরি ভাবে পুড়ছে, আমরা বলি পূর্ণ দহন। আর যদি কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, তাহলে আমরা বলি আংশিক দহন বা হালকা হালকা পুড়ছে, পুরোপুরি পুড়ে নাই। বুঝতে পারছো? এখন এখান থেকে আসো, যখন কম পুড়ছে তখন কি হবে জানো? পাতিলের নিচে কালি পড়ে যাবে। তাহলে কোশ্চেন আসে, কখন কালি পড়ে, কখন শীষ কালি পড়ে? উত্তর হচ্ছে যখন ভালো মতো পড়ে নাই, যখন কার্বন মনোঅক্সাইড তৈরি হয়েছে, যখন তুমি উজ্জ্বল হলুদ আগুন ব্যবহার করছো। বুঝছো? সো যখন ভালো মতো পুড়বে না, তখন শীষকালি পড়বে, তখন আংশিক দহন হয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। তাহলে কোশ্চেন কিন্তু আসে, কখন কার্বন মনোঅক্সাইড হয়? যখন তোমার হচ্ছে আমাদের আংশিক দহন হয়, পুরোপুরি পুড়ে না। আচ্ছা, এইবারে আসো যে ভাই, এই যে আমাদের স্পিরিট ল্যাম্প যেটা আছে, এখানে তুমি এই যে জ্বালানিটা যেটা পড়তেছে, এই যে জ্বালানিটা যেটা পড়তেছে, নাম কি? এইখান থেকে কোশ্চেন আসবে। ভাই স্পিরিট ল্যাম্পের জ্বালানি হচ্ছে মেথিলেটেড স্পিরিট। নাম কি ভাই? স্পিরিট ল্যাম্পের ভিতরে মেথিলেটেড স্পিরিট বলা আমরা হচ্ছে ইউজ করি জ্বালানি হিসেবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে। মেথিলেটেড স্পিরিট কি? এই কোশ্চেনটাও আসবে যে ভাই 95% রেকটিফাইড স্পিরিট এবং 5% মিথানলকে বলা হয় তোমার হচ্ছে মেথিলেটেড স্পিরিট। সো জ্বালানি হচ্ছে মেথিলেটেড স্পিরিট, তার ভিতরে 95% রেকটিফাইড স্পিরিট এবং 5% মিথানল থাকে। আরেকটা কোশ্চেন আছে, তোমরা জানো যে রেকটিফাইড স্পিরিট আবার কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানি। শেষ। এবার একটা কোশ্চেন তোমাদের জন্য, আমরা ল্যাবরেটরিতে যখন শিখা পরীক্ষা করি, আগুনের ভিতরে যে সোডিয়ামকে ধরবো, সোনালী হলুদ কালার হবে, এই আগুনটা কোন আগুন? এটা কি উজ্জ্বল আগুন, হলুদ আগুন, নাকি নীল তোমার হচ্ছে নীল অনুজ্জ্বল আগুন? তোমরা পড়ছো কেউ যে শিখা পরীক্ষা অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়? তাহলে তুমি একটু এবার মনের ভিতরে অ্যান্সারটা বুঝে নাও যে কেন শিখা পরীক্ষা অনুজ্জ্বল শিখা ব্যবহার করলাম। কারণ অনুজ্জ্বল শিখায় হিট বেশি, ভালো পূর্বে, তাই অনুজ্জ্বল শিখা ব্যবহার করি। বুঝছো? সো ল্যাবরেটরিতে যে কোনো পরীক্ষা করি আমরা অনুজ্জ্বল শিখা ব্যবহার করি, কারণ হিট বেশি হয়। ঠিক আছে, হিট বেশি হয়। তাপ দেওয়ার কৌশল, আমরা যখন হচ্ছে তোমার এই টেস্ট টিউবে তাপ দিচ্ছি, দেখো পুরোপুরি ধরছে ভিতরে, হ্যাঁ, তখন কি হচ্ছে? ফাইটে যাবে বা অনেক বেশি হিট হবে। তাই দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু তাপ দিচ্ছি। তাহলে কোশ্চেন আসতে পারে যে এই যে আমাদের টেস্ট টিউবকে তাপ দিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হয়? 45 ডিগ্রি। শেষ।
এখন যা মন চাই বলুক, ঠিক আছে, ওদের আর দেখা দরকার নাই। আর একটা ব্যাপার যে এই যে আমাদের দেখো বিকার, ঠিক আছে, কনিক্যাল ফ্লাক্স, এগুলোকে আমরা যখন তাপ দিচ্ছি তখন কিন্তু নিচে একটা জালি রেখে তারপর দিচ্ছি, মানে ডিরেক্ট আগুনে রাখতেছি না, কিন্তু বুঝতে পারছো, ডিরেক্ট আগুনে রাখতেছি না। যদিও এখন না এগুলো আমরা ব্যবহার করি না, আমি যখন বুয়েটে গেছি ধরো, আমরা এখনো বুয়েটে এইসব বুনসের মানা এগুলো কিছু ব্যবহার করিনি। আমরা তোমার হচ্ছে ডিজিটাল যে তোমার হচ্ছে ইলেকট্রিক হিটার গুলো আছে সেগুলো ব্যবহার করি, তো সেখানে তোমার হচ্ছে এত কিছু করা লাগে না, বুঝছো, সেখানে টেম্পারেচার কন্ট্রোল করা যায় ইচ্ছা মতো, এই হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, আছে অনেক কিছু থাকুক, ঠিক আছে, আচ্ছা আছে অনেক কিছু থাকুক। এইখানে একটা জিনিস দেওয়া আছে যে ভাই রাজঅম্ল বা অ্যাকোয়ারেজিয়া, রাজঅম্ল বা অ্যাকোয়ারেজিয়া কি? রাজঅম্ল বা অ্যাকোয়ারেজিয়া হচ্ছে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলা হয় রাজঅম্ল। এরপরে তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডেসিকেটর, একটা হচ্ছে নিরোধক। ভাই ডেসিকেটর কি? প্রত্যেক জিনিস মুখস্থ করতে হবে যে ডেসিকেটর বা ড্রাইং এর ভিতরে কোনটা কঠিন ডেসিকেটর মুখস্থ করতে হবে, কোনটা তরল ডেসিকেটর মুখস্থ করতে হবে, ঠিক আছে। সিমিলারলি নিচে আছে নিরোধক, নিরোধকের ভিতরে কোনটা কঠিন নিরোধক, এই যে অ্যালুমিনা অনাদ্র তোমার হচ্ছে পটাশিয়াম বাইসালফেট, অথবা তরল নিরোধক কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড। প্রত্যেকটা নিরোধক এবং তোমার হচ্ছে ডেসিকেটর দুইটারই কঠিন কোনটা তরল কোনটা প্রত্যেকটা পড়তে হবে। এন্ড কোশ্চেন আসবে যে কারা একই সাথে নিরোধক এবং শুষ্ককর হিসেবে কাজ করে, অ্যান্সার হচ্ছে H2SO4। আর এই যে যারা তোমার হচ্ছে শুষ্ককর হিসেবে কাজ করে এদের নাম হচ্ছে ডেসিকেটর। সো ডেসিকেটর যে কথা, শুষ্ককর একই কথা। এখান থেকে কোশ্চেন আসবে কোনটা কঠিন ডেসিকেটর, কোনটা তরল ডেসিকেটর, কোনটা কঠিন নিরোধক, কোনটা তরল নিরোধক, এবং কারা একই সাথে ডেসিকেটর অথবা শুষ্ককারক এবং নিরোধক হিসেবে কাজ করে, অ্যান্সার হচ্ছে এই দুইজন, এই দুইজন, এই দুইজন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, বুঝছো। বিকারক ব্যবহারে কোশ্চেন কোনো দরকার নাই, কোনো দরকার নাই, ঠিক আছে। আমরা নিচের দিকে যাব, কারণ আমরা এখন রিভাইজ দিচ্ছি, আমরা এখন গাদার মতো সব পড়বো নাকি? যা মন চায় আছে লেখা থাক, এগুলা কোত্থেকে পড়বা না পড়বা সেগুলোর জন্য আমি আসি না এখানে, ঠিক আছে। তুমি টেনশন করো কেন, এটার জন্য তো আমি আসি, তোমার পড়ানোর জন্য আমি আসি না এখানে। হ্যাঁ, দেখতে থাকো। রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা। আচ্ছা, সারা বিশ্বে চিন্তা ভাবনা শুরু হলো যে ভাই আমরা যদি এক এক দেশে এক একভাবে কেমিক্যাল বোতলকে হচ্ছে নামকরণ করি বা ছবি দিই, তাহলে তো এক দেশের থেকে আরেক দেশে গেলে মানুষ বুঝবেই না যে কোন চিত্র দিয়ে আমরা বুঝবো কোনটা দ্রাজ্য পদার্থ, কোনটা তোমার হচ্ছে ক্ষয়কারক পদার্থ, কোনটা জারক। তো সারা বিশ্বে একটা কেমিক্যালের একটাই চিত্র থাকবে, একটাই লেভেল থাকবে, ঠিক আছে। এই জিনিসটা চালু করা শুরু হইলো, ঠিক আছে, যে ওয়ান কেমিক্যাল ওয়ান লেভেল ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। এটা নিয়ে তোমার হচ্ছে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম GHS চালু করার চেষ্টা করতেছিল, ঠিক আছে তারা। সো পরবর্তীতে দেখো আমরা কিন্তু জানি যে আমরা কিন্তু এই যে হ্যাজার্ড সিম্বল দিয়ে আলাদা করছি, ঠিক আছে। সো সেখান থেকে আমাদের হ্যাজার্ড সিম্বল জিনিসটা আসে যে সারা বিশ্বে সবাই যেন চিনে যে এই চিহ্নটা দেখলেই যেন বোঝা যায় এটা হচ্ছে টক্সিক বা বিষাক্ত পদার্থ। টি দেখে যেন বুঝতে পারে মানুষ যে টি মানে টক্সিক, আবার টি প্লাস মানে টক্সিক প্লাস মানে আরো বেশি টক্সিক, অত্যন্ত টক্সিক, ভেরি টক্সিক। ব্যাপারটা বুঝতে পারতেছো? সো এই যে সারা পৃথিবীতে সবাই এই সিম্বল গুলা দেখেই চিনতে পারবে যে ভাই এখানে কোনটা কি বোঝাচ্ছে। এখন আসো এই যে হ্যাজার্ড সিম্বল, এই হ্যাজার্ড সিম্বল কয়টা? আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা। তোমরা অনেকেই ভুল করো, এখানে 12টা দেওয়া আছে তাই 12টা দিয়ে দাও, দুইটা কিন্তু লাস্টে দেখা আছে যে স্পেশাল, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে 10টা। এই কোশ্চেনে কিন্তু ভুল করো না। আচ্ছা, এইবার এখানে প্রত্যেকটার ভাই এই যে টক্সিক মানে টি, ঠিক আছে, আর ভেরি টক্সিক মানে টি প্লাস, এগুলো লাগবে। ছবি তো তোমাদের লাগতেছে না, এবং একটু কষ্ট করে প্রত্যেকটারই পড়তে হবে। এখানে আমি তোমাকে কোনো হেল্প করতে পারতেছি না ভাই, ঠিক আছে। এগুলো ছন্দ দিয়ে পড়াও কোনো লাভ নাই, তুমি ভুলে যাবা। হ্যাঁ, এগুলো তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে, খালি এক্সাম্পল গুলা প্রত্যেকটা টক্সিক, ভেরি টক্সিক, হার্মফুল বা ক্ষতিকারক, ঠিক আছে। হার্মফুল বা ক্ষতিকারক আবার XH দিও না, এটা কিন্তু N, এর প্রতীক কি XN, কারণ N মানে হচ্ছে নক্সিয়াস মানেও ক্ষতিকর বোঝায়, তো সেখান থেকে ক্ষতিকারক আমরা NXN বলি। XI মানে আই মানে ইরিটেন্ট, উত্তেজক পদার্থ, যেমন সিমেন্ট যদি চোখের ভিতরে লাগে কেমন লাগবে তুমি চিন্তা করে দেখো, নাক মুখ দিয়ে গেলে কেমন লাগে, বিচ্ছিরি লাগে না, উত্তেজিত কেমন লাগতেছে এরকম লাগে না। এই ব্যাপারটাকে বলতেছি। বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, সিমেন্টের গুঁড়া, ঠিক আছে, এরা হচ্ছে নরমালি কি বিরঞ্জক, সেগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই ভাই, এখানে তোমাকে কোনো হেল্প করতে পারবো না। যে আগুনের সাইন দেখতে পারতেছো F বা ফ্লেমেবল দাহ্য পদার্থ, F প্লাস এরা আরো বেশি দাহ্য পদার্থ, ঠিক আছে। তারপরে আছে ভাই দেখো বিস্ফোরণ হচ্ছে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক সাবস্টেন্স। N এই যে গত বছর এরকমই তোমাদের হচ্ছে ক্লাস নিচ্ছিলাম, N তোমার হচ্ছে এটা পড়াইছিলাম যে দেখো পরিবেশ মানে ইংরেজি কি এনভায়রনমেন্ট, তো তুমি মনে করবা এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, নো, পরিবেশ দূষক হচ্ছে N দ্বারা প্রকাশ করা হয়। এই কোশ্চেনটাতেই তোমার হচ্ছে গত বছর আসছিল, অনেকেই পারে নাই, বলতেই পারে নাই, ঠিক আছে, কারণ ওরা হয়তো এইভাবে পড়েনি। যে কারা এর ভিতরে যেসব এক্সাম্পল গুলো আছে পড়ে ফেলো। এইবার আসো তোমার হচ্ছে জারক আছে আর হচ্ছে ক্ষয়কারক বা করোসিভ, এই 10টা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরপরে দেখো বলছে দুইটি বিশেষ তেজস্ক্রিয় রশ্মি এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত। যে আমাদের তেজস্ক্রিয় রশ্মি যেটা, ওই যে তারা তেজস্ক্রিয় আইসোটোপ তোমার হচ্ছে আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে, এই চিহ্নটাকে বলা হয় ট্রিফয়েল চিহ্ন। এটা আসছিল একবার, যে তেজস্ক্রিয় রশ্মিকে কি নামে ডাকা হয়, অ্যান্সার হচ্ছে ট্রিফয়েল নামে ডাকা হয়, বাস শেষ। আর স্বাস্থ্য ঝুঁকির এটা পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে।
আচ্ছা, এগুলা তোমার ল্যাবরেটরিতে যেই শীটের ভিতর লেখা থাকে তাকে বলা হয় MSDS, ম্যাটেরিয়াল সেফটি। যেই ডেটাগুলা যেই শীটের ভিতর লেখা থাকে তার নাম ম্যাটেরিয়াল সেফটি ডেটা শীট। এটার পুনরূপটা কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিছু জিনিস দেওয়া আছে যারা একই সাথে হার্মফুল, ফ্ল্যামেবল। আমি তোমাদের এই যে তোমার স্লাইডটা যেটা আছে তার সাথে একটা পেজ দিব, সেই পেজটার ভিতরে তুমি দেখবা একই সাথে দেওয়া আছে কোনটা F+H, কোনটা তোমার হচ্ছে একই সাথে দ্রাহ্য প্লাস ক্ষতিকর, এর একটা স্লাইড দিব। হ্যাঁ, সেটা ভাইয়ের তরফ থেকে তোমাদের জন্য গিফট। তোমাদের বই থেকে কষ্ট করে এটা পড়া লাগবে না, বই থেকে তোমরা যারা এই কাজটা করতেছো এটা পড়া লাগবে না। ভাইয়া হিরো বইয়ের ভিতরে এই বছর এই কাজটা করছি, যে আমাদের যে আলফার হিরো বইটা আছে সেখানে আমি যখন এই বইটা তোমার হচ্ছে এই বছর কাজ করতেছিলাম, লেখার কাজ করতেছিলাম, তখন ওই পেজটার ভিতরে আমি এই যে এইরকম বিচ্ছিন্নভাবে সবগুলা লেখা এগুলাকে একটা জায়গায় নিয়ে আসছি। তোমাদের ওই পেজটা আমি দিয়ে দিব, তুমি টেনশন করো না, এই ক্লাসের স্লাইডের সাথে পেয়ে যাবে, ঠিক আছে। সেটা আপাতত আমি এখান থেকে কিছু করতে তোমাদের নিষেধ করতেছি, আমি তোমাদের দিব একটা পেজ, সেখানে পাবো। আচ্ছা, কাঠের তক্তার উপরে তুমি যদি সালফিউরিক অ্যাসিড রাখো, ও কি করে ফেলে? সালফিউরিক অ্যাসিড সেটাকে পুড়ায় ফেলে, কারণ সেখান থেকে সব পানি খেয়ে ফেলে, ও তোমার কি করে সেই জায়গাটাকে পুড়ায় ফেলে। তো আসতে পারে কাঠের আলমারিকে পুড়িয়ে ফেলে কে? সালফিউরিক অ্যাসিড। শেষ। এবার এগুলোকে সংরক্ষণ করবা কেমনে? ভাই সংরক্ষণ করার জন্য অনেক কিছু লেখা আছে, বাট আমার লাগবে না। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো কিচ্ছু পড়বো না, এগুলো কিচ্ছু পড়বো না, এখান থেকে কোশ্চেন আসবে না, এগুলা থেকে কোশ্চেন আসবে, এখানে যা আছে এগুলো থেকে কোশ্চেন আসবে না, কারণ এগুলা পরে একটা শখের ভিতরে লেখা আছে, তাই এগুলো আমরা পড়তে নিষেধ করি যে এগুলো তোমরা কিচ্ছু পড়বা না। এগুলো তোমরা পড়বা কই থেকে? তোমার তার আগে একটু এখানে পড়ে ফেলি যে এই যে ভাই বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত পদার্থের বিরুদ্ধে আমরা চাইলে বিকল্প কিছু পদার্থ ব্যবহার করতে পারি। এই চারটা থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিবে, দেখবা ভাই এই চারটা থেকে কোশ্চেন দিয়ে দিবে যে ভাই ক্লোরোফর্ম এবং CCl এর বদলে আমরা ব্যবহার করি হেক্সেন, ভাইয়া বেনজিন এবং জাইলিনের বদলে আমরা ব্যবহার করি ওদের ভাই টলুইনকে, ভাইয়া বিউটানল 2 এর বদলে আমরা ব্যবহার করি বিউটানল 1 কে, ভাইয়া লেড ক্রোমেটের বদলে আমরা ব্যবহার করি পটাশিয়াম কার্বনেটকে, এবং পটাশিয়াম ধাতুর বদলে আমরা ব্যবহার করি ক্যালসিয়াম ধাতুকে। সো এই যে এইখানে যেগুলা দেওয়া আছে ভাই এগুলা কি? এগুলা হচ্ছে বিষাক্ত, বাম দিকের গুলা। এদের বদলে আমরা এদেরকে ব্যবহার করি যেটা এদের তুলনায় কম বিষাক্ত। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসে যে বেনজিনের বদলে তোমার হচ্ছে কোনটাকে বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? টলুইন। হ্যাঁ, পটাশিয়ামের বদলে কাকে ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ধাতু। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি মুখ দিয়ে যা বলতেছি সব ইম্পর্টেন্ট দেখেই বলতেছি, হ্যাঁ আমি মুখ দিয়ে ইম্পর্টেন্ট দেখেই বলতেছি। আচ্ছা, অনেক কিছু আছে স্কিপ করবো যখন রিভাইজ দিচ্ছি, এগুলো কিচ্ছু পড়া দরকার নেই, নিচে যাবো এই যে ভাই অনেক কিছু আছে, কি পড়বো? জাস্ট ক্ষতিকর দিকগুলা, যে HCl, সালফিউরিক অ্যাসিড এদের ক্ষতিকর দিকগুলা কি? ভাইয়া নাইট্রিক অ্যাসিড এদের ক্ষতিকর দিকগুলা কি? ভাইয়া পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, এই যে খুবই স্পেশাল একটা ইনফরমেশন, যে কোনো সময় মেডিকেল পরীক্ষা দিয়ে দিবে ভাই, যে কোনো বছর, যে মাত্র 10% WBB সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড মাত্র 30 সেকেন্ডের ভিতরে মানুষের চোখকে অন্ধ করে দিতে পারে। তাহলে তুমি যদি একটা টিচার হইতা, তুমি এই কোশ্চেনটা দিতা না পরীক্ষাতে? তুমি আমারে বলো, ঠিক আছে, আমি তোমারে বলবো। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যাকে আমরা লিকার অ্যামোনিয়া বলি, 35 থেকে 30% অ্যামোনিয়া এর যে দ্রবণ তাকে বলা হয় লিকার অ্যামোনিয়া। কি বলা হয়? লিকার অ্যামোনিয়া। সো যে লিকার অ্যামোনিয়ার এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দিছিলাম যে সর্দি কাশিতে তোমার হচ্ছে মৃদু অ্যামোনিয়া গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করতে পারে, বাট অত্যাধিক হয়ে গেলে কিন্তু চোখ জ্বালা পোড়া সহ মুহূর্তের ভিতরে চোখ রক্তবর্ণ ধারণ করতে পারে। তুমি দেখো, তুমি টিচার হলে এইসব কোশ্চেন দিয়ে রাখি না। সোডিয়াম বাইকার্বনেটের তোমার হচ্ছে এইগুলা কি ক্ষতিকর দিকগুলা কি দেখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা সম্পর্কে স্পেশাল ইনফরমেশন দেখবা। পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%, মানে 100% তোমার ডায়রিয়া হবে, তুমি টয়লেটে যাবাই। তাহলে চিন্তা করে দেখো যে পরীক্ষাতে কোশ্চেন কি দিবে না, যে নিচের কোন উপাদানের কারণে বা কোন রাসায়নিকটি তোমার হচ্ছে পেটে গেলে বা তোমার হচ্ছে কোনোভাবে তোমার হচ্ছে সেটা নিয়ে কাজ করতে গিয়ে তোমার যদি শরীরের ভিতরে চলে যায় তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। অ্যান্সার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এছাড়া পটাশিয়াম ডাইক্রোমেটে গেলেও পেটে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, বাট এখানে কি লেখছে 100%? না, এখানে 100% লেখছে, তো এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝছো। এছাড়া এর প্রভাবে কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে কেএমএনএফ-এর ফলে, যদি অত্যাধিক হয়ে যায়। পটাশিয়াম ফেরোসায়ানাইড, ভাই সায়ানাইড আছে মানে এগুলো সব বিষাক্ত, ঠিক আছে, সায়ানাইড আছে মানে এগুলো সব বিষাক্ত। পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, এটা খুবই স্পেশাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। পটাশিয়াম আয়োডাইডের কারণে দেখো হয় কি কি, রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, ওজন কমে যায়, অবসাদগ্রস্ততা মানে ডিপ্রেশন সৃষ্টি হয়। মানে চিন্তা করে দেখো যে কি কি সমস্যা হয়, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন পারঅক্সাইড এটা দেখতে পারো জারণধর্মী। ক্লোরোফর্ম, ঠিক আছে, এই যে ক্লোরোফর্মের কারণে কি হতে পারে, ফুসফুসে প্রবেশ করলে মানুষের মৃত্যু ঘটতে পারে। এন্ড গত বছরের কোশ্চেন মেডিকেল 24-25 যে নিচের কোনটির কারণে ক্যান্সার হতে পারে? ফর্মালডিহাইডের 40% যে দ্রবণকে আমরা বলি ফরমালিন, এবং এর কারণে ক্যান্সার হতে পারে। এই কোশ্চেনটা কিন্তু গত বছর মেডিকেলে আসছে। তো বুঝতেছো, এই চারটা কিন্তু তারা দেখছে, তারা এই চারটাকে জানে কোথায় কোশ্চেন করতে হবে। আমি কি বলছি ওগুলা পড়তে? না, আমি তোমাকে জাস্ট খালি এইগুলো বলছি। সেই যে প্রোপানন কই ব্যবহার করা হয় মনে আছে কিনা? প্রোপানন হচ্ছে তেল চর্বি দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, বাট এটা খারাপ দিক কি দেখো, মাথা ব্যথা, বমি, অবসাদগ্রস্ততা এগুলো শরীরে হতে পারে। সাবান ডিটারজেন্টের কোনো ব্যবহার নাই। এগুলা যারা আছে এদের ফলে, এদেরকে তুমি যদি ছি করো, এদের ফলে কি হতে পারে? হ্যাঁ, প্রবল, এটা যখন বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, প্রচুর পরিমাণে তাপ তৈরি করে। জাস্ট এতটুকু জানলে ইনাফ। সো এই চারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি পড়বো? নামটা কি,
ক্ষতিকর দিকটা কি, নামটা কি, ক্ষতিকর দিকটা কি, মানে আমাদের দেহে কি ক্ষতি করে, এই জিনিসটা পড়বো, আর কিচ্ছু না। ঠিক আছে, তো তোমাদের রিভাইজ করাই দিলাম। তুমি যখন নিজে পড়বা, তুমি কি কারো এমনি বুঝাবা? তোমার কতক্ষণ সময় লাগবে বলো? তোমার কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, তবু আমি কিন্তু অনেক ফাস্ট কথা বলতেছি। ঠিক আছে, তারা আমার কাছে পড়ো জানা আমি এত ফাস্ট কথা বলি না, বাট তারপরে তোমার সময় আমি 1 মিনিট সময় নষ্ট করতে চাই না। তোমার 1 মিনিট সময় আমি নষ্ট করতে চাই না, এটা হচ্ছে আমার টার্গেট। বুঝতে পারছো? তোমার 1 মিনিট সময় নষ্ট করতে চাই না, এগুলা কিচ্ছু পাওয়া লাগবে না। আসো অ্যানালিটিক্যাল পদ্ধতি। ভাইয়া অ্যানালিটিক্যাল পদ্ধতির ভিতরে সবকিছু পড়তে হয় না। কি কি পড়তে হবে একটু দেখো। প্রথম যেটা পড়তে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে আসো, এখানে কিছু পদ্ধতির পুনরূপ দেওয়া আছে, এগুলো পুনরূপটা দিয়ে দিতে পারে। যে এসপিএলসি পুনরূপ কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। জিপিএলসি কি? জেল তোমার হচ্ছে পারমিয়েশন, ঠিক আছে, বা পারমিয়েশন তোমার হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি। তারপরে হ্যাঁ, এখানে একটা দেওয়া আছে এনএমআর, এটা গুণগত রসায়নে পড়বা, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ঠিক আছে, তারপরে যে থার্মো অ্যানালিসিস ডিএসসি, অনেকে এটা জানবেই না যেটা কোত্থেকে দিছে, বলছে ডিএসসি পুনরূপ কি? ভাইয়া ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার। ভাইয়া পারমাণবিক শোষণ বর্ণালী, এটা অবশ্য পরিমাণগত রসায়ন আছে এএএস বা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, সো এই জিনিসগুলোর কিন্তু পুনরূপটা দিয়ে দিতে পারে, আর কিছুই না। হ্যাঁ, এদের পুনরূপটা দিয়ে দিতে পারে পরীক্ষাতে। এবার আসো বিশ্লেষণ পদ্ধতির ভিতরে, এই যে ভাই কোশ্চেন তো আসবে এই দুই লাইন থেকে, যে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে H2S কে আমরা ডাইরেক্ট ব্যবহার না করে তার বদলে কাকে ব্যবহার করি? এই যে থায়োঅ্যাসিটামাইড এন্ড হচ্ছে পানি। সংকেত ছিল আমাদের সময়, এটা আমাদের সময় মেডিকেলের কোশ্চেন। CH3CS NH2, এটাকে আমরা বলি থায়োঅ্যাসিটামাইড, এবং তার সাথে পানি ব্যবহার করি। ফলে দেখো সেখান থেকে H2S তৈরি হয়, তারপরে আমরা H2S ব্যবহার করি। তার মানে H2S কে আমরা ডাইরেক্ট ব্যবহার করি না, তার বদলে কিছু একটা ব্যবহার করি। সো সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমরা থায়োঅ্যাসিটামাইড এবং পানি ব্যবহার করে H2S তৈরি করি, আর ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের কিপ যন্ত্রের ভিতরে H2S তৈরি করার জন্য আমরা FeS ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এই দুটো কোশ্চেন পরীক্ষাতে আসবে। আর কি আসবে ভাই? এদের যে ভরের ব্যাপারটা সেটা আসবে, যে ভাই এই যে সেমি মাইক্রো মানে কত ভর। আমি এই কোশ্চেনের অ্যান্সার দিও আজকে লাস্টে দিব। হ্যাঁ, আমি অ্যান্সার দিব, তার আগে তোমার আমি শর্টকাটটা পরে আসি, যে সেমি মাইক্রো, মাইক্রো, ম্যাক্রো এগুলো আসলে কিভাবে তুমি হচ্ছে পড়তে পারো আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো লাগবে না ভাই, এগুলো পড়ে তুমি জীবনে মনে রাখতে পারবে না। যে ভাই সেমি মাইক্রোতে টেস্ট টিউব লাগবে 4 ml, সেন্ট্রিফিউজ টিউব 3 ml, এর যদি পরীক্ষাতে আসেও কিছু করার নাই ভাই, এই কোশ্চেন তুমি পারবা না। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি কি পাগল যে তুমি হচ্ছে এই যে 28টা ইনফরমেশন মুখস্থ করবা, যে ভাই বিকারক বোতল কত ml হইতে হবে, এগুলা মনে রাখা সম্ভব না। ধরো আসছে, স্কিপ করো না ভাই, যে ফার্স্ট হবে সেই কি তোমার 100 পাবে না। 10টা কোশ্চেন এমন থাকবে যেগুলো অ্যান্সার করার জন্য দেয় নাই, যেগুলো চান্স পাওয়ার জন্য লাগবেই না। তুমি বাকি 90টার ভিতরে 70টা পারো কিনা দেখো, তোমার তো চান্স থাকবে, তাই না? তোমরা এভাবে চিন্তা করো কেন যে ভাই আমার সব পারতে হবে? তোমার সব পারতে হবে না, তোমার 80-র কাছাকাছি পারতে হবে। তার মানে বাকি 20টা কোশ্চেন তুমি ছাড়বা নাকি? বাকি 20টা কোশ্চেন তো ছাড়বা, আগে 20টা কোশ্চেন ছাড়তে শেখো, নাহলে 80টা কোশ্চেন অ্যান্সার করতে শিখবা না। বুঝছো? অ্যাডমিশন এটা কিন্তু অনেক বড় একটা তোমার হচ্ছে ভুল করে পোলাপান। আচ্ছা এইবার দেখো, এই যে দেওয়া আছে গৃহীত বস্তুর ভর লাগবে এইটা, যে ভাই ম্যাক্রোতে কত ভর থেকে কত ভর লাগে, সেম ম্যাক্রোতে কত, মাইক্রোতে কত। হ্যাঁ, আচ্ছা চলো একটু পড়াই, একটা মুখস্থ করা লাগবে না। দেখো ভাইয়া মাইক্রো যেটা আছে এটা আমাদের সবচেয়ে ছোট। তোমরা জানো মাইক্রো মানে ছোট, আমি কি এখন এটা বুঝাবো বলো যে মাইক্রো মানে সবচেয়ে ছোট? সো মাইক্রো মানে সবচেয়ে ছোট অ্যানালাইসিস পদ্ধতি। হ্যাঁ, দেখো কেমনে মনে দেখা যায়। সেমি মাইক্রো মানে তারপরে মাঝামাঝিতে আছে, আর ম্যাক্রো মানে বড় অ্যানালাইসিস পদ্ধতি। হ্যাঁ, সেমি মাইক্রো এন্ড হচ্ছে ম্যাক্রো। দেখো 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 কেমনে মনে রাখা যায়। তুমি কেন আমাকে আশ্বাস দিবা যে ভাই তুমি কি এতটুকু মনে রাখতে পারো কিনা, যে ভাই মাইক্রো মানে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, শেষ। তোমার আর কিচ্ছু মনে রাখা লাগবে না, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এখন সামনের গুলো কেমনে মনে রাখবা, যে কত ভর হইলে সেটা সেই মাইক্রো, কত হইলে সেটা ম্যাক্রো। মাইক্রোটা তুমি কিন্তু মুখস্থ করছো 5 থেকে 20, এবার যত সংখ্যা আছে তার সাথে খালি 10 গুণ করো। 5 মিলিগ্রাম হয়ে যাবে 50 মিলিগ্রাম 10 গুণ করলে, আর 20 মিলিগ্রাম হয়ে যাবে 200 মিলিগ্রাম। তার মানে 50 থেকে 200 মিলিগ্রাম হচ্ছে সেই মাইক্রো, তার সাথে আবার 10 গুণ করো তাহলে ম্যাক্রো পাবা। অর্থাৎ 50 মিলিগ্রামের সাথে 10 গুণ করলে হবে 500 মিলিগ্রাম, আর 200 কে 10 গুণ করলে হবে 2000 মিলিগ্রাম। এবার পরীক্ষাতে যদি ভাই মিলিগ্রাম না দিয়ে গ্রাম আসে, তো ভাই তুমি কি 1000 দিয়ে ভাগ করতে পারবে না? এটাকে 1000 দিয়ে ভাগ করো, 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 তো কত আসবে? 500 মিলিগ্রাম মানে কত? তোমার হচ্ছে 0.5 গ্রাম, আর 2000 মানে কত? 2 গ্রাম। সো 0.5 গ্রাম থেকে 2 গ্রাম হইলে সেটা হচ্ছে ম্যাক্রো। ব্যাপারটা বুঝতে পারছো? আমি খালি একটা মনে রাখবো, মাইক্রোতে তোমার 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, সেই ম্যাক্রোতে 50 থেকে 200, জাস্ট তার 10 গুণ, 5 হয়ে গেছে 50, 20 হয়ে গেছে 200। ম্যাক্রো তার থেকেও 10 গুণ,
50 হয়ে গেছে 500, 200 হয়ে গেছে 2000। এবং মনে রাখবা যেহেতু মাইক্রোতে আমরা সবচেয়ে তোমার হচ্ছে ছোট ছোট ভরের বস্তু নিয়ে কাজ করি, তাই মাইক্রোতে আসলে কোনো পরিবেশ দূষণ হয় না। ভাই এই টাইপের কেমিক্যাল নিয়ে কাজ করলে কি হয় না, কোনো পরিবেশ দূষণ হয় না। তাই এই মাইক্রো হচ্ছে পরিবেশ বান্ধব। যত ছোট জিনিস তারা পরিবেশের ক্ষতি করে কম, আর মনে রাখবা যত বড় জিনিস তত পরিবেশের ক্ষতি করে। এরা কি পরিবেশ তোমার হচ্ছে দূষণ করে সবচেয়ে কম। আর যদি হচ্ছে পরিবেশ দূষণের কথা বলি তাহলে করে কারা, এই যে ম্যাক্রো যারা আছে এরা কিন্তু পরিবেশ দূষণ করে। ঠিক আছে, এরা কি করে, এরা পরিবেশ দূষণ করে। আর একটা জিনিস পড়তে বলছিলাম যে ভাই সেম ম্যাক্রোতে H2S এর উচ্চ রূপে আমরা থায়োঅ্যাসিটামাইড CH3CSNH2 থায়োঅ্যাসিটামাইড, সংকেতটাও আসতে পারে নামটাও আসতে পারে, দুইটাই লাগবে। থায়োঅ্যাসিটামাইড তার সাথে পানি, হ্যাঁ এটা মনে রেখো, পানি অপশনে থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আর ম্যাক্রোতে আমরা ব্যবহার করি FeS প্লাস সালফিউরিক অ্যাসিড H2S এর উৎস রূপে। বাস এই যে তিনটা অ্যানালিটিক্যাল পদ্ধতিতে দেখবা এর বাইরে কোশ্চেন আসবে না। যদি আসে ওগুলো তুমি পারবা না, 95% পারবে না। তো তোমার কোনো টেনশন করার কিছু নেই, তোমার টেনশন করার কিছু নেই, সেগুলো নিয়ে কোনো প্যারা খাবা না, বুঝছো? এগুলো নিয়ে কোনো প্যারা খাবা না, এগুলো যা আছে থাকবে, এগুলো তোমার পড়া শেষ। ফাইনালি লাস্টের দিকে অনেকগুলো কথাবার্তা বলে দেওয়া আছে, বাট এখান থেকে যেগুলো লাগবে আমি তোমার সেটা বলতেছি যে ভাই গ্লাভস পরতে হবে, নিরাপদ গ্লাভস ব্যবহার, তোমার চশমা ব্যবহার করতে হবে। আচ্ছা চশমা কখন ব্যবহার করবো, যেমন এমন কোনো গ্যাস যেটা আমার চোখে লাগতে পারে, চোখ জ্বালা পরে হতে পারে, যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে এরকম সময়, সেগুলো বেসিক থেকে আনসার করতে পারবা, বুঝছো? এগুলোর জন্য এত কিছু পড়তে হয় না ভাই। ভাঙা কাঁচের টুকরা নিয়ে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস দিব যেন আমাদের চামড়া কেটে না যায়, এগুলা কি তোমার হচ্ছে এখন কেউ বই থেকে পড়া লাগবে? আচ্ছা 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 একটু এখান থেকে কি করতে হবে দেখো, এই জন্য এটা পড়তে হবে ভাই। ফিউম হুড কোন কাজে ব্যবহার করা হয়, কোশ্চেন আসতে পারে। ফিউম হুড যখন তোমার হচ্ছে কি হয়, বিষাক্ত গ্যাস ল্যাবরেটরিতে তৈরি হয় তখন আমরা ব্যবহার করি। কেন জানো? এই দেখো এখানে একটা সাইন দেওয়া আছে না, যে এখানে তীর চিহ্ন, এখানে মূলত গ্যাসগুলো বের হয়। আমরা এই যন্ত্রের ভিতরে মূলত সেই গ্যাসটা তৈরি করার বিক্রিয়াটা করি। আমরা বিক্রিয়াটা খোলা জায়গায় না করি, কি করি, এই গ্যাস এই যন্ত্রের ভিতরে সেই বিক্রিয়াটা করে। ধরো আমি জানি যে আজকের বিক্রিয়াতে একটা তোমার হচ্ছে দূষিত গ্যাস তৈরি হবে, যেটার কারণে আমার স্টুডেন্টের কষ্ট হতে পারে। তাই আমি কি করব, এই বিক্রিয়াটা করাবো এই কাঁচের যন্ত্রের ভিতরে, যার নাম ফিউম হুড। ঠিক আছে, কেন তুমি বলতে পারো কেন? কারণ এইখানে একটা ছোট্ট ফ্যান লাগানো থাকে, ফলে যখনই গ্যাসটা তৈরি হবে বিষাক্ত গ্যাস, ওই ফ্যানটা বাতাস দিয়ে সেটাকে পুরো রুমে ছড়াই দিবে, এন্ড আস্তে আস্তে সেটা কিন্তু বের হয়ে যাবে। বাট এটা যদি তুমি কিসের ভিতরে করতা, ক্লাসরুমের ভিতরে, সেখানে কিন্তু ও আস্তে 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 পুরো রুমে তোমার হচ্ছে ছড়াইতো। বাট আমরা কি করছি, ফ্যানের বাতাস দিয়ে সেটাকে দ্রুত তোমার হচ্ছে চারদিকে ছড়াই দিচ্ছি, যেন হচ্ছে এটা কি চলে যায়, দ্রুত দূরে চলে যায়, যেমন বেশিক্ষণ যেন স্টে না করে স্টুডেন্টদের ক্ষতি করতে না পারে। ব্যাপারটা বুঝছো? তাহলে ফিউম হুড কখন ব্যবহার করি, যখন বিষাক্ত গ্যাস তোমার হচ্ছে তৈরি করা হবে, এরকম কোনো বিক্রিয়া আছে, তখন সেই বিক্রিয়াটা আমরা ফিউম হুডের ভিতরে করি। এতটুকু জানি রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে আমাদের হচ্ছে সবসময় কি করতে হবে, এই যে এই ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, যাকে আমরা বাংলায় বলি অগ্নি নির্বাপক যন্ত্র। এর ভিতরে কি থাকে, শুকনা কার্বন ডাইঅক্সাইড। কি থাকে ভাই এর ভিতরে, কি থাকে, শুকনা কার্বন ডাইঅক্সাইড। কি থাকে ভাই, শুকনা কার্বন ডাইঅক্সাইড। আরেকটা ব্যাপার, এই যে ফায়ার এক্সটিংগুইশার মজা করে হলেও কখনো মানুষের উপরে মেরে দিবা না, যে ভাই তোমার বন্ধু আছে তুমি ওর মুখের ভিতরে মেরে দিলে, এই কাজ করবা না। ওর মুখে আগুন লেগে গেছে, ওর মুখের ভিত্তি ঢুকাই দিচ্ছ না, এই কাজ করা যাবে না। পরে দেখা গেছে ও আবার ওই তোমার কারণে মরে যাবে, বুঝছো? আগুনের কারণে না মরে ওর কারণে। নেভার তোমার হচ্ছে টার্ন এ কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার অন এ পারসন। কখনোই কারো তোমার হচ্ছে মুখের ভিত্তি তুমি হচ্ছে কি করবা না, তোমার হচ্ছে এই ফায়ার এক্সটিংগুইশার মেরে দিবা না, তাহলে কিন্তু পরে দেখা যাচ্ছে আরো বেশি মরে যাবে। আচ্ছা ফার্স্ট এড বক্সের ভিতরে এখান থেকে একটা জিনিস পড়ানোর জন্য আসছি। ঠিক আছে, অনেক কিছু আছে, এন্ড আমি তোমার হচ্ছে এই যে এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ চাইলে সলভ করে দিতে পারবো, যে আমি যা পড়ে সেগুলোর ভিতরে এই কোশ্চেনগুলো সলভ হয় কিনা। ঠিক আছে, তার আগে আসো টিংচার আয়োডিন। ধরো কারো ল্যাবরেটরিতে কোনো জায়গায় কেটে গেছে, তখন তুমি চাইলে টিংচার আয়োডিন ব্যবহার করতে পারো। কোশ্চেন আসবে টিংচার আয়োডিন কি। টিংচার আয়োডিন হচ্ছে 2 গ্রাম আয়োডিন গুঁড়া, 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইড, 50 ml ইথানল, 45 ml ডিস্টিল ওয়াটারের ভিতরে। ঠিক আছে, আমরা দ্রবীভূত করলে সেখান থেকে 2% টিংচার আয়োডিন দ্রবণ তৈরি হয়, এবং এটি কাটাছেঁড়ায় জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। আর লাস্টের দিকে আবার বলে দেওয়া আছে যে অ্যাসিড পড়লে কি করতে হবে, ক্ষার পড়লে কি করতে হবে, এগুলো আমরা আগে পড়ছি। এবার দেখো যা যা পড়াইলাম এই ছোট্টটির ভিতরে সবগুলো আছে কিনা। তাই কোনটি রঙিন যৌগ, এটা তো এই চ্যাপ্টারের কোশ্চেন না ভাই। যেটা আমাদের কি তোমার হচ্ছে অবস্থান্তর মূল্য, সেটা রঙিন যৌগ। এখানে কি আছে তোমার হচ্ছে যে কিউ কপার প্লাস আছে, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, এগুলো অবস্থান্তর না। ম্যাগনেসিয়াম তো ডি ব্লকে এনেছে, কোবাল্ট আছে, তাহলে এটা হচ্ছে অবস্থান্তর মূল্য। তাই এটা কি করবে, রঙিন যৌগ দিবে। ভাই 0.1 মোলার কোন একটা দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 মোলার দ্রবণ তৈরিতে নিচের কোন সেটটি ব্যবহারে সবচেয়ে বেশি উপযুক্ত। এই কোশ্চেনটা কোশ্চেনেবল, কারণ তারা না বলছে প্রাইমারি, না বলছে সেকেন্ডারি, তাই এটা একটা ডাউটফুল কোশ্চেন। দেখবা হাজারি স্যার তোমার হচ্ছে এটা দিছে, বাট কবির স্যার তোমার এটা দিছে, লিঙ্কন স্যার এটা দিছে, এবং ধরো শান্ত স্যার ক নাম্বার দিছে। কারণ কিছু করার নাই, এই কোশ্চেনটাই ইনকমপ্লিট। তোমরা এই ব্যাপারটা বুঝো না কেন, এটা বলে না এটা প্রাইমারি না সেকেন্ডারি, বলছে
ব্যাপারটা কি বলছে? কিছুই বলে নাই। তো ধরো এটা সেকেন্ডারি, তাহলে মেজারিং সিলিন্ডার লাগবে। ধরো এটা প্রাইমারি, তখন কি আমরা চাইলে পিপেট, আয়তনিক ফ্লাক্স বা এগুলো কিন্তু তৈরি করতে পারবো। কিন্তু কথা হচ্ছে বলে নাই তো এটা কি, বলে নাই তো। তো কবির স্যার ধরো হচ্ছে ধরছে, কি ধরছে জানো, এটাকে প্রাইমারি ধরছে, তাই এখানে তোমার হচ্ছে আয়তনিক ফ্লাক্স দিছে। আর হাজারি স্যার সেকেন্ডারি ধরছে, তাই মেজারিং সিলিন্ডার দিছে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা এবার আসো, কোনটা প্রাইমারি? সি থাকলেই প্রাইমারি, এইচসিএল দেখাও না, এই যে সি থাকলেই প্রাইমারি। এইসব কোশ্চেন হয়ে যাবে ভাই, বুঝছো? দেখো ক্রমিক অ্যাসিড কি করে, কি বিক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে? জারণ বিক্রিয়ার মাধ্যমে জার্মান অক্সাইড তৈরি করে। হ্যাঁ ভাই, কি মুখ দিয়ে কথাটা বলছি? আমি মুখ দিয়ে বলছি কিনা দেখো, চলো আমি মুখ দিয়ে বলছি কিনা তুমি দেখবা। ভাইয়া বুলেট পরিষ্কার করতে কি ব্যবহার করবো? ক্রমিক অ্যাসিড থাকলে আর অন্য কিছুর দিকে তাকাবো না, কারণ ক্রমিক অ্যাসিড সর্বোত্তম পরিষ্কার। আচ্ছা দেখি আরো কোন এমসিকিউ ভাই কিনা। শোষকারক হিসেবে ভাই P2O5 H2SO4 একই সাথে শোষকারক, ডেসিকেটর এবং হচ্ছে নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। আরো কোশ্চেন আছে কিনা ধরো, খালি কোশ্চেন থাকলে ওরা ধরো, কোশ্চেন থাকলে ওরা ধরো। সেই যে দেখো আমি যে হচ্ছে পুরো চ্যাপ্টার আজকে প্রথম ক্লাস তো একটু 5টা মিনিট হচ্ছে এক্সট্রা কথাবার্তা বলি। হ্যাঁ শুরুর দিকে 5 মিনিট এক্সট্রা কথা বলছি, লাস্টে 5 মিনিট এক্সট্রা কথা বলি। হ্যাঁ যে ভাই দেখো আমি তোমার কাছে যা পড়ে সেগুলো আছে কিনা। সেমি মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতিতে কোনটি ব্যবহৃত নমুনার ভর নয়? ভাই তোমাকে আমি সেমি মাইক্রো পড়াইনি, আমি তোমাকে বলেছি মাইক্রো, সবচেয়ে ছোট, 5 থেকে 20। পরটা কত? 5 10 এ 50, 20 10 এ 200। এই যে এটাই ছিল সেমি মাইক্রো। তাহলে সেমি মাইক্রো কত? 50 থেকে 200 এর ভিতরে, যেটা 50 থেকে 200 এর ভিতরে কত আছে দেখো, 60, এখানে আছে 200, এখানে আছে 250, এখানে আছে 160। এবার দেখো বলছে কোনটা এর ভিতরে না। ভাই 50 থেকে 200 এর ভিতরে 200 আছে, 60ও আছে, 160ও আছে, কিন্তু 250 তো 200 এর বাইরে। শেষ। সলভ করতে পারছো? সো ভাইয়া যেগুলো রিভাইজ দিলাম, ভাইয়া পুরো চ্যাপ্টারই পড়াই দিলাম, ঠিক আছে? সো এভাবেই আমরা কি করবো, প্রত্যেক চ্যাপ্টার রিভাইজ করবো। বাট প্রথম ক্লাস আমি হচ্ছে দেখাই দিছি পড়ায়া যে এইভাবে পড়তে হবে। সেকেন্ড ক্লাস ঢোকাতে আমি এই কাজটা করবো না, কারণ সেকেন্ড ক্লাস থেকে আমি এই কাজ করলে গুণগত রসায়ন শেষ হবে 30 মিনিটে, 40 মিনিটে শেষ হবে, 50 মিনিটে শেষ হবে না, 2.5 ঘন্টা লাগবে। ব্যাপারটা বুঝছো? সেক্ষেত্রে আমি এই যে জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে থামবো। ভাই এই পেজে পড়ার মধ্যে কিছু নাই তো, এই পেজে পড়ার মধ্যে কিছু নাই তো, এগুলো তোমাকে স্কিপ করা শিখতে হবে। যে এই চারটা এটা লাগবে না, এটা দেখার জন্য, দেওয়ার জন্যই ভাইয়া আসি। কোন জায়গায় কোশ্চেন আসতেছে এটা মেডিকেল আসছিল, এটা মেডিকেল আসছিল, এগুলো বলে দেওয়ার জন্য ভাইয়া আসি। সেই হচ্ছে আমাদের মেডি কেমিস্ট্রি 30 মিনিট রিক্যাপ অথবা রিভাইজ অথবা ওভারভিউ, যেইটা নামে তুমি ডাইকা খুশি পাও, ঠিক আছে? যেই নাম তোমার ভালো লাগে সেই নাম তুমি দাও, কোনো সমস্যা নাই। সেটার প্রথম ক্লাস। আশা করি সবাই বুঝতে পারতেছো যে এই সিরিজটা কিভাবে চলবে। বাট প্রথম ক্লাসের মতো বাকি ক্লাসগুলো আর হবে না, সেখানে আমি জাস্ট খালি স্পেসিফিক যেই জিনিসগুলো লাগবে সেই জায়গাগুলোতে থামবো। বাকি পড়ার কাজ তোমার, দেখার কাজ তোমার, খালি জাস্ট আমি হচ্ছে স্পেশাল কথা থাকলে সেটা বলবো, আর বাকি যদি বইয়ের থেকে পড়া হয় তাহলে সেটা তোমাকে পড়ে নিতে বলবো। এভাবে আমাদের হচ্ছে 30 মিনিট যে মেডি কেমিস্ট্রি রিভিউ সেটা চলবে। সবার জন্য দোয়া রইলো, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে এই সিরিজের সেকেন্ড ক্লাসে।